হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অন্যতম ইম্পর্টেন্ট একটি অধ্যায়, তোমাদের অধ্যায় 2 অনুপাত ও শতকরা, এই অধ্যায়ের উপর ক্লাসটি করব। তার আগে তোমরা যারা ক্লাস 6-এ আছো এবং ক্যারেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ আছে। তোমাদের অভিদত্ত তুষার ভাই তোমাদের জন্য একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, অভিদত্ত তুষার স্কুল। তোমরা যদি এই ইউটিউব চ্যানেলে যাও, এই ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারবা এখানে তোমাদের জন্য, শুধু তোমাদের না, তোমাদের যারা 6-এ আসো, 7-এ আসো, 8, 9, 10, তোমাদের সবার জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা করে প্লেলিস্ট বানানো আছে। এই প্লেলিস্টে গেলেই তোমাদের ওই সাবজেক্টের যত চ্যাপ্টার আছে সবগুলোরই ফ্রি ক্লাস আপলোড করা আছে। তোমরা যদি এই ক্লাসগুলো করো, তোমাদের বিশ্বাস করো আর কোথাও থেকে কোনো কিছু করা লাগবে না। তোমরা শুধু এই ক্লাসগুলো করলে তোমাদের বার্ষিক পরীক্ষা বলো, তোমাদের স্কুলের যত পরীক্ষা আছে প্লাস তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তোমাদের ক্যারেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশন, এবং তোমরা যারা ক্লাস 8-এ আছো তোমাদের বৃত্তি প্রিপারেশনও হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এখানে দেখো তোমাদের যে আমি ক্লাস 6-এর যে গণিতের ক্লাসগুলো আমি নিচ্ছি, তোমরা যদি এই প্লে লিস্টে যাও এখানে দেখতে পারবে তোমাদের অলরেডি চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5-এর ক্লাস আপলোড হয়ে গিয়েছে। আজকে আমরা চ্যাপ্টার 2 পড়বো। এই ক্লাসটা আমার রেকর্ড করার পর এটাও আপলোড করে দিয়ে যাওয়া হবে, এবং পর্যায়ক্রমিক তোমাদের যে 8টা চ্যাপ্টার আছে সবগুলো এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তোমরা বাংলাদেশে আর কোথাও এরকম ফ্রিতে এরকম প্রিমিয়াম কন্টেন্ট আর পাবে না। তাহলে তোমরা দ্রুত কি করবে, দ্রুত এখানে এই অভিদত্ত তুষার স্কুল লিখে তুমি যদি সার্চ দাও তাহলে তুমি এটা পেয়ে যাবে, অথবা এডিটি স্কুল, যেটা ফুল ফর্ম অভিদত্ত তুষার স্কুল, এই স্কুলটা এই চ্যানেলটাকে তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তাহলে তোমরা যত ক্লাস আছে সব পেয়ে যাবে, এবং এখান থেকে তুমি যদি ক্লাসগুলো করো তাহলে তোমাদেরকে আর পরীক্ষায় কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তাহলে চলো আমরা আমাদের ক্লাসে ফেরত যাই। আমাদের আজকের চ্যাপ্টার অনুপাত ও শতকরা। এই চ্যাপ্টারে তুমি যদি এই ক্লাসটি করো, তোমার বেসিক থেকে শুরু করে সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, স্কুলের যা আছে সব তো শেষ হবেই ইনশাল্লাহ। তার সাথে তোমার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতিও মোটামুটি শেষ হয়ে যাবে। আমি তোমাদের সাথে আছি, আমি নাফিস তাসনিম প্রধান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট আইপি ডিপার্টমেন্টে, এবং আমি কুমিল্লা ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট। তাহলে চলো শুরু করি। আমাদের ফার্স্টে অনুপাত। আচ্ছা, অনুপাত কি তোমরা কি বলতে পারবা? অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ, এটাকে একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই যে ভগ্নাংশটা, এটাকে আমরা অনুপাত বলি। আবার এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, চলো আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা হাইলাইট করে ফেলি। যেমন দেখো এখানে দুটি সমজাতীয় রাশি দুটো অবশ্যই সমজাতীয় হতে হবে। এখানে তুমি মনে করো সমজাতীয় বলতে কি বোঝায়, মনে করো আমি দুইটা হিসাব করতেছি, ধরো আমি বলের হিসাব করতেছি, আমার কাছে 5টা বল আছে, ওর কাছেও 5টা বল আছে। তো আমি যেখানে বলের হিসাব করেছি, আমি বলের সাথে ব্যাটের হিসাব করতে পারবো না। আবার মনে করো যদি আমি পরিমাপের হিসাব করি, আমি বললাম যে আমার কাছে 2 কেজি চাল আছে, ওর কাছে আছে হলো 200 গ্রাম চাল। এই যে আমি 2 কেজি চাল এবং 200 গ্রাম চাল, এই 2 কেজি আর 200 গ্রাম, এই দুটাকে আমি একসাথে অনুপাত করতে পারবো না। যদি আমাকে অনুপাত করতে হয় তাহলে হয় আমাকে সব কিছু কেজিতে করতে হবে, না হয় আমাকে সব কিছু গ্রামে নিতে হবে। এটাকে আমরা বলি যে সমজাতীয় রাশি, একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ, কত গুণ বা কত অংশ, তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, যেটাকে আমরা অনুপাত বলি। আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট আছে যে অনুপাত হলো ভাগের মাধ্যমে তুলনা। ভাগের মাধ্যমে তুলনা কি আছে, আমরা কি ভাগ করতে পারি না? যখন আমরা ভাগ করি তখন আমাদের মনে করো এ আর বি, এই যে একটু আমি বুঝে নেই, এটা দেখো এই যে এ, ঠিক আছে, এ ভাগ বি। এখানে আমি কি করলাম, বি এর তুলনায় বি এর কত অংশ এ, সে একটা হিসাব করলাম। যেমন মনে করো এখানে মানে মূল কথা আমি এখানে ভাগ করলাম, ঠিক আছে? যে অনুপাত হলো ভাগের মাধ্যমে তুলনা। অনুপাত আমরা কি চিহ্ন দিয়ে লিখি, একটা ইস্টু কোলন দিয়ে লিখি, ঠিক আছে? এটা আমাকে মুখে বলি ইস্টু। তাহলে আমি যদি লিখি যে এ ইস্টু বি, এখানে আমি এ আর বি এর অনুপাত করলাম। এ ইস্টু বি কে আমরা আবার লিখতে পারি যে এ ভাগ বি, ঠিক আছে? এখানে আমার এ কে যদি আমরা আরেকটু আগাই, দেখো এই যে এ বাম সাইডে যে রাশিটা আছে সেটাকে আমরা বলি হইলো পূর্ব রাশি। লিখে রাখো এটা তোমরা সবাই, পূর্ব রাশি। আর ডান সাইডে যেটা আছে সেটাকে আমরা বলি হইলো উত্তর রাশি। এটা তোমাদের এই দুটার নাম তোমাদের ম্যাথ করতে গিয়ে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারবো যে পূর্ব রাশি হলো একটি ভগ্নাংশের লব এবং উত্তর রাশি হলো একটি ভগ্নাংশের হর, ঠিক আছে?
বুঝতে পারছো? এটা হলো আমরা ভাগের মাধ্যমে তুলনা করলাম আর কি। এখন এখানে মনে করো আমার কাছে 5/6, 5/6 অংশ কোনো কিছু জিনিস আছে। 5/6 বলতে আমরা আসলে কি বুঝি, যে 6 ভাগের মধ্যে 5টি, এটাই হলো 5/6। সিমিলারলি এখানে বি ভাগের মধ্যে এটি। ঠিক আছে, এখানে আমরা বিস্তারিত পরবর্তী স্লাইডগুলো আলোচনা করবো। আসো, ফার্স্ট অফ অল আমরা অনুপাত তো কি এটা বুঝে গেলাম, এখন আমাদের সরল অনুপাত। আচ্ছা, সরল অনুপাত কি? অনুপাতের দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। বলো, এটা তো নর্মাল জিনিস, তাই না? যে অনুপাতে যদি দুটি রাশি থাকে তাহলে সেটিকে অনুপাত বলে, তাই সরল অনুপাত বলে। তাহলে দেখো, একটু আগে আমি একটা এক্সাম্পল দেখলাম যে a:b, এখানে কয়টা রাশি আছে বলো তো? এখানে কয়টা রাশি আছে বলতে পারবা? এখানে দুইটা রাশি আছে, এই যে a একটা রাশি আর b একটা রাশি। তাহলে এই অনুপাতে দুইটা রাশি আছে না? যে অনুপাতে দুইটা রাশি থাকবে তাকেই বলা হয় সরল অনুপাত। তারপরে দেখো, সরল অনুপাতে প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। ঠিক আছে, এই যে একটু আগে আমি আগের স্লাইডেই দেখালাম, এই যে আমরা আগের স্লাইডেই দেখে আসছি যে আমাদের প্রথম রাশি এটাকে বলা হয় হলো পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশি যেটা সেটাকে বলা হয় হলো উত্তর রাশি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমার এখানে সেটাই বলা আছে যে প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে যে 7:9 একটি সরল অনুপাত। কেন বলো তো? এখানে দুটি রাশি আছে। আচ্ছা, তারপর আমার এখানে পূর্ব রাশি কি 7, শুরুতে আমার বাম সাইডে 7 আছে, তার মানে আমাদের 7 হলো পূর্ব রাশি, এবং ডান সাইডে 9 আছে, তার মানে 9 হলো উত্তর রাশি। আচ্ছা, পরের স্লাইড। সমতুল অনুপাত। সমতুল অনুপাত কাকে বলে? মনে করো আমি যে কোনো একটি, মানে আমার মন মতো যে কোনো একটা অনুপাত আমি নিলাম, সেই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে আমি শূন্যবাদে যে কোনো সংখ্যা, আমি আবার বলতেছি শূন্যবাদে আমার মানে যা মন চায় তাই, তাকে দিয়ে যদি শূন্যবাদে আমি যা মন চাই তাকে দিয়ে যদি গুণ করি অথবা ভাগ করি, আমার যেই রাশিটা আসবে সেইটা হইলো এই আগের রাশিটার সমতুল রাশি। যেমন মনে করো, ধরো আমি একটা রাশি নিলাম যে a/b, আমার মন চাইছে আমি একটা রাশি নিলাম a/b। ঠিক আছে, তাহলে a/b, আচ্ছা a/b কি? প্রথমত a:b কে আমি a/b বলতে পারি, তাই না? তাহলে সেটাকে আমি a/b লিখলাম। এখন আমি a/b এর উপরে লব এবং হরে দুই জায়গায় আমি 5 দিয়ে গুণ করে দিলাম, 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমার কি আসবে? উপরে আসবে 5a আর নিচে আসবে 5b। তাহলে এই যে এখন আমার 5a/5b আর a/b, এই দুইটা হলো একে অপরের সমতুল অনুপাত। ঠিক আছে, কেন বলো তো? দেখো তো, আমি যদি এখানে 5 আর 5কে কেটে দিই, 5 আর 5কে যদি কেটে দিই তাহলে কি আমার a আর b চলে আসবে না? a/b চলে আসবে না? দেখো তো, এই যে 5 আর 5কে আমি কেটে দিলাম, তাহলে আমার কি থাকবে? এখানে a/b থেকে যাবে, শুধু a/b থাকবে। এই যে a/b থাকবে, এই কারণেই তুমি মনে করো যে কোনো কিছু, তুমি যদি এখানে 6 দিয়ে গুণ করতা, 7 দিয়ে গুণ করতা, 8 দিয়ে, যদি তোমার যা মন চায় তাই দিয়ে তুমি গুণ করতা, আমি সেটা দিয়ে যদি আমার ভাগ করে দিতাম, তাহলে কি আমার এই অনুপাতটা আবার আগের অনুপাতে চলে আসতো না? এই জন্য এই দুটি রাশিকে সমতুল অনুপাত বলা হয়। বুঝতে পারছো? এই যেখানে তুমি উদাহরণে দেখো 8:11, এখানে কি আছে? 8/11, উপরে আর নিচে আমি 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি আসলো? 40/55। এই যে 40:55, এই 40:55 আর 8:11, এই দুইটা হলে একে অপরের সমতুল অনুপাত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে যাই। লঘু অনুপাত। এটা খুবই সহজ একটি জিনিস। মনে করো আমি একটা রাশি, আমার একটা রাশি যে a:b, এবার তুমি আর কিচ্ছু পড়া লাগবে না, তুমি খালি দিকে তাকাও। যখন দেখবা যে a b এর চেয়ে বড়, তখন সেটাকে বলা হয় লঘু অনুপাত। শেষ। কি বলছে? সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে বলা হয় লঘু অনুপাত। যখন তুমি দেখবে যে a b এর চেয়ে ছোট, তখন তাকে বলবা লঘু অনুপাত। ঠিক আছে, আবার পরের পেজে যাই আমরা। গুরু অনুপাত। গুরু অনুপাতটা কি? যে যখন আমি দেখব যে কোনো উত্তর রাশি, মানে পরেরটা কোনো উত্তর রাশি পূর্ব রাশির চেয়ে ছোট, তখন তাকে বলবো আমি গুরু অনুপাত। যেমন দেখো যে a:b, যদি আমি a:b বলি, a:b, ঠিক আছে, a:b তে যখন আমার যদি কোনো কারণে আমার bটা ছোট হয়ে যায়, ঠিক আছে, bটা যদি ছোট হয়ে যায়, তাহলে সেটিকে আমি বলতে পারবো কি বলতো? গুরু অনুপাত। যখন আমার a বড় হবে তখন সেটা গুরু অনুপাত। তার মানে আমার সহজ হিসাব, আমার সব কিছু হিসাবটা হবে পূর্ব রাশি দিয়ে।
পূর্ব রাশি ছোট হইলে সেটা ছোট, ছোট মানে লঘু অনুপাত, পূর্ব রাশি বড় হইলে সেটা বড়, তার মানে গুরু অনুপাত। ঠিক আছে, তাহলে পরেরটাই যাই আমরা। একক অনুপাত। আচ্ছা, আমার পূর্ব রাশি ছোট হইলে আমি লঘু অনুপাত বলতেছি, পূর্ব রাশি বড় হইলে আমি গুরু অনুপাত বলতেছি। যদি দুইটা আমার সমান থাকে তখন আমি কি বলবো? সেই সমস্যা সমাধান করার জন্য এই যে আমাদের আরেকটা অনুপাত আছে, যে যখন আমার পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হবে সেই অনুপাতকে একক অনুপাত বলা হয়। শেষ। তার মানে কি, তুমি যদি দেখো যে তোমার অনুপাতের মধ্যে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটাই সমান, তাহলে সেটাকে বলা হয় একক অনুপাত। শেষ। তাহলে আমরা পরেরটাই যাই। ব্যস্ত অনুপাত কাকে বলে? এখানে বোর্ডে যা লেখা আছে এগুলো তোমার কিচ্ছু পড়া লাগবে না। দেখো, মনে করো আমার একটা অনুপাত আছে A:B, ঠিক আছে? এই অনুপাতটাকে জাস্ট আমি এর জায়গায় B আর B এর জায়গায় A বসাই দিব, তাহলে আমার এটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে। যেমন মনে করো আমি যদি এখানে লিখি যে ইকুয়ালস টু B:A, তাহলে এই যে A/B, A:B আর B:A একে অপরের ব্যস্ত অনুপাত। বুঝতে পারছো? একে অপরের ব্যস্ত অনুপাত। তার মানে আমার যদি আমার এখানে কোনো সংজ্ঞা চাই, সংজ্ঞাটা আমি কি দিব? যে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। শেষ। বুঝতে পারছো? মানে আমি জাস্ট দুইটার জায়গাটা ইন্টারচেঞ্জ করে দিব। শেষ। ওকে, তারপর মিশ্র বা যৌগিক অনুপাত। এটার জন্য তোমার এটা পড়া লাগবে না, আমি যেটা বলতেছি শুনো। মনে করো একসাথে তোমার কয়েকটা অনুপাত দেওয়া আছে, তোমাকে বলা আছে যে A:B, আবার C:D, আবার E:F, মানে তোমার তিনটা অনুপাত একসাথে দেওয়া আছে। তো এইটার মিশ্র অনুপাতটা কিভাবে হবে? তোমার যতগুলো অনুপাত দেওয়া থাকবে সবগুলো অনুপাতের পূর্ব রাশি থাকবে একটা করে, আবার সবগুলো অনুপাতের একটা উত্তর রাশি থাকবে। সবগুলো অনুপাতের পূর্ব রাশিকে তুমি যদি একসাথে গুণ করো এবং সবগুলো অনুপাতের উত্তর রাশিকে তুমি যদি একসাথে গুণ করার পর যা আসবে, এই দুইটা গুণফলের যে অনুপাত সেটাকে আমরা বলি হলো মিশ্র বা যৌগিক অনুপাত। যেমন এখানে বলছে যে 3:7, 3:7 ও 5:9 এর মিশ্র অনুপাত কি হবে? মনে করো 3:7, এই যেখানে আমি কি করছি মিশ্র অনুপাতের জন্য, দুইটার পূর্ব রাশি কোনটা? প্রথমটার পূর্ব রাশি 3, তারপরেরটার পূর্ব রাশি কত? 5। তাহলে আমি কি করব? এই যে 3 আর 5 এটাকে গুণ করলাম, মিশ্র অনুপাতের যে পূর্ব রাশি সেখানে আমি দুটাকে গুণ করলাম। আবার আমার দুইটার কি উত্তর রাশি কি? এখানে প্রথমটার উত্তর রাশি হলো 7, তাহলে আমি কি করব? আর পরেরটার উত্তর রাশি হলো 9, তাহলে এই 7 আর 9 এটাকে মিশ্র অনুপাতের উত্তর রাশিতে গিয়ে গুণ করলাম। তাহলে আমার যে প্রাপ্ত অনুপাতটা কি? 3 গুণ 5 15, 7 গুণ 9 63। এই যে আমার প্রাপ্ত অনুপাতটা আসছে সেটাই আমার মিশ্র বা যৌগিক অনুপাত। বুঝতে পারছো? মানে সহজ কথা, যতগুলো অনুপাত দেওয়া থাকবে সবগুলোর পূর্ব রাশিকে গুণ করব, যতগুলো অনুপাত দেওয়া থাকবে সবগুলোর উত্তর রাশিকে গুণ করব। শেষ। তারপর যে অনুপাতটা আসবে সেটাই আমার মিশ্র বা যৌগিক অনুপাত। বুঝতে পারছি? ওকে, তারপরেরটা। এখন আমাদের ম্যাথ চলে আসছে। দেখো তো, খুবই সহজ না এই দুইটা ম্যাথগুলা? কি বলছে আমার? যে নিচের সংখ্যাদ্বয় প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। আমার প্রথম রাশিটা এখানে কি? 25, দ্বিতীয় রাশিটা কি? 35। তাহলে আমি লিখি যে 25, প্রথম রাশি আমার 25 দ্বিতীয় রাশি হলো আমার 35। এটাকে জাস্ট অনুপাতে প্রকাশ করছি, এটাই আমার অ্যান্সার। এখন এখানে কাহিনী আছে, এই 25 আর 35 এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? উপরে যাবে 25 আর নিচে আসবে 35। তো এরা যখন একটা ভগ্নাংশ আকারে চলে আসবে তখন কি আমি উপরে আর নিচে কাটাকাটি করতে পারবো? কত দিয়ে কাটাকাটি করতে পারবো? আমি উপরে আর নিচে 5 দিয়ে যদি কাটাকাটি করি, উপরে আর নিচে যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে আমার কি থাকবে? উপরে থাকবে 5 দিয়ে কাটাকাটি 5 5 25 আর নিচে 5 7 35। তাহলে আমার উত্তর কি আসবে? 5/7। তাহলে এটাকে যদি আমি অনুপাতে প্রকাশ করি তাহলে কি আমি লিখতে পারবো যে 5:7? বুঝতে পারছো? এই যে এই জিনিসটাকে, মানে জাস্ট দুইটা যদি আমার পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি আমি কাটাকাটি করতে পারি কিছু একটা দিয়ে বা ভাগ করে দিতে পারি, আমি করে দিব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটাকে আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবো? এই যে এইভাবে যেভাবে আমি করাইলাম, এটা কিন্তু তোমার জাস্ট বোঝানোর জন্য করাইলাম। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, এটা হলো বোঝানোর জন্য, বোঝার জন্য। ঠিক আছে? এইভাবে কিন্তু পরীক্ষায় লিখলে হবে না। ঠিক আছে?
এভাবে কিন্তু পরীক্ষা লিখলে হবে না, আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি বোঝার জন্য, তোমরা এখানে খালি বুঝবা, এই যে এই প্রসেসটা বুঝে এটা খালি বোঝার জন্য, ঠিক আছে? পরীক্ষায় কীভাবে লিখবা, পরীক্ষায় যেভাবে লিখবা এটা তোমাদের পরবর্তী স্লাইডে দেওয়া আছে। দেখো কীভাবে লিখবা, ফার্স্টে লিখবা যে প্রথম রাশি দেওয়া আছে, প্রথম রাশি 25 দেওয়া আছে, প্রথম রাশি হলো আমাদের 25 দেওয়া আছে, প্রথম রাশি 25, ঠিক আছে? দ্বিতীয় রাশি কত, 35 দেওয়া আছে, তাহলে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি, তাহলে কী হবে, এই যে 25:35, একটু আগে দেখছি আমরা 25:35, তারপর এই যে 25:35কে আমরা কি 5 দিয়ে ভাগ করছি না উপরের নিচে, সেটাকে আমরা সাইড নোট আকারে লিখে দিব যে উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে, উভয় রাশিকে 5কে যদি 25কে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে আসে 5, 35কে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে আসে 7, তাহলে 5:7, তাহলে আমার নির্ণয় অনুপাত কত, 5:7, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। দেখো তাহলে আমরা পরেরটা শুরু করি। পরেরটা আমাদের দুইটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখবা, এই যে এই জিনিসটা একদম মাথার মধ্যে ঢুকায় ফেলো, তোমরা এখন ক্লাস 6-এ পড়ো, তোমাদের এটা সারা জীবনের জন্য মৃত্যু আগ পর্যন্ত এই জিনিসটা কাজে লাগবে। যখনই কোনো ম্যাথে দেখবে যে তোমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তখন এই ম্যাথে আর মিশ্র ভগ্নাংশের দিকে তাকায় থাকবে না, ঠিক আছে? মিশ্র ভগ্নাংশ তোমাদের ফার্স্ট কাজ হলো ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ বানায় ফেলবা। তাহলে চলো আমরা এই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানায় ফেলি। কি আছে আমার, 7/3/1, আরেকটা কি দেওয়া আছে, ও 9/2/5, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিই, তাহলে এখানে নিচে কি থাকবে, 3, উপরে হবে 7×3=21 যোগ 1 22, ও এখানে কি আসবে, নিচে আসবে 5, 9×5=45 যোগ 2 47, বুঝতে পারছো? তাহলে এই দুইটা আমার অনুপাত চলে আসলো। এখন আমরা কি করব, এই দুইটার অনুপাত করতে হবে। তাহলে অনুপাত করলে আমি কি করব, অনুপাত জাস্ট খালি প্রথমটাকে আমি পূর্বরাশি বানিয়ে দিলাম, 22/3 মাঝখানে একটা ইস্টু দিয়ে দিলাম 47/5। এখন তুমি এইভাবে অনুপাত রেখে দিলে পারো, কিন্তু তোমাদের স্কুলের জন্য তোমাদেরকে একটু গুছায় ও সুন্দর করে লিখতে হবে। কিভাবে লিখবা দেখো, তোমাদের পরের স্লাইডেই লেখার স্টাইলটা দেওয়া আছে, এদিকে দেখো, তাকাও, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তো, এই যে আমার এই লাইন পর্যন্ত আসছে না, এই লাইন পর্যন্ত আসছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা দেখব যে আমাদের যে দুইটা হর আছে, 3 আর 5, এই দুইটা হরের লসাগু করব। 3 আর 5-এর লসাগু কত, 15। এই দুইটা হরের লসাগু করার পর যা আসবে সেইটা দিয়ে আমি দুইটা রাশিকে গুণ করে দিব। যেমন দেখো, এই যে 3 আর 5 লসাগু কত, 15, তাহলে উভয় রাশিকে 3 ও 5-এর লসাগু 15 দ্বারা গুণ করে পাই। এই যে এখানে আমি এটাকে গুণ করে দিলাম, আবার এটাকেও গুণ করে দিলাম। এটাকে গুণ করার কারণে কি হয়েছে, 3 একে 3, আবার 3 5-এ 15, তাহলে 22 গুণ 5, 22 গুণ 5, তাহলে 22 গুণ 5-এ কত হবে, 110। আবার এখানে কি হয়েছে, 5 একে 5 আর 5 3-এ 15, তাহলে 47 গুণ 3 আসছে 141। তাহলে তোমাকে যদি বলে যে সরল অনুপাতে লিখতে হবে, তাহলে তোমার এই অনুপাতে আসতে হবে। কি করব, আবার দেখো, আমাদের যে হর থাকবে সেই হরের দুটো লসাগু করব। লসাগু করার পরে যা আসবে সেটাকে আমি পূর্ব রাশি দিয়েও গুণ করব, উত্তর রাশি দিয়েও গুণ করব, আমার উত্তর সেম থাকবে। ওকে, বুঝতে পারছো? দেখেন ওই ম্যাথটা। তাহলে আমরা যদি বুঝে যাও, তাহলে আমরা পরের ম্যাথে যাই। এখন আমাকে বলছে যে দুইটা জিনিস অনুপাত করতে, 1 বছর 2 মাস ও 7 মাস। আচ্ছা দেখো তো, আমাদের একদম ফার্স্ট স্লাইডে কি ছিল, চলো আমরা দেখে আসি। দেখো ফার্স্ট স্লাইডে কি ছিল, সমজাতীয় রাশি। আমি কিন্তু এখানে বলছিলাম যে দুইটা রাশি যখন আমি অনুপাত করব, তখন অবশ্যই আমার দুইটা রাশিকে সমজাতীয় হইতে হবে। আমি একটা রাশি বছরে আছে, আবার একটা রাশি মাসে আছে, এটার অনুপাত কিন্তু আমরা করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই ম্যাথটা, আমরা যে এই ম্যাথে আছি, 1 বছর 2 মাস ও 7 মাস, তাহলে আমাকে হয় আমাকে 1 বছর 2 মাসকে মাসে কনভার্ট করে ফেলতে হবে, অথবা আমাদের 7 মাসকে বছরে কনভার্ট করতে হবে। 7 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের দশমিকে চলে আসবে, সেটা কিন্তু অ্যান্সারটা তখন আমাদের একটু বিট ঘুরে চলে আসবে। তার চেয়ে আমরা করবো কি, যে আমাদের যে বছর আছে সেই বছরটাকে আমরা মাসে কনভার্ট করে ফেলবো। তাহলে দেখো তো এই যে 1 বছর 2 মাস, এই 1 বছর 2 মাসকে, 1 বছরকে ভাঙলে আমরা কি পাই, 12 মাস না, 12 মাস। আর এখানে যে 2 মাস আছে, 2 মাসকে যোগ করলে আমার কত হবে, এখানে 14 মাস, আর এখানে কত আছে, 7 মাস। তাহলে আমার ইভেনচুয়ালি আমি কার অনুপাত করব,
14 আর 7-এর। এখানে কিন্তু আমি 1 বছর 2 মাস, কেউ কিন্তু 1 বছর 2 মাসকে আর 7 মাসকে একসাথে অনুপাত করতে পারবে না। করতে হইলে তোমাকে 1 বছর 2 মাসকে আগে মাসে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি সেটাই করলাম যে 1 বছরে 12 মাস সাথে 2 মাস যোগ করলে হয় 14 মাস, আর 7 মাস তো 7 মাসই। এই দুটোর অনুপাত করলে আমার কি আসবে? অনুপাত করলে আসবে 14:7। শেষ, এটাই। দেখো এটা পরের পেজে তোমাদের জন্য সুন্দর করে দেওয়া আছে। কীভাবে লিখবা? যে প্রথম রাশি হলো 1 বছর 2 মাস, তাহলে 1 বছর 2 মাসের মধ্যে 1 বছর সমান সমান 12 মাস যোগ 2 মাস আসে হলো আমার 14 মাস। 14 মাসের পর আবার দ্বিতীয় রাশি হলো 7 মাস, তাহলে 14:7। এখন উভয় রাশিকে আমি 7 দিয়ে ভাগ করে পাই 2:1, তাহলে আমার নির্ণয় অনুপাত হলো 2:1। বুঝতে পারছো? পারবা? ঠিক আছে, পরের ম্যাথ। জি সেম, 2 টাকা ও 40 পয়সা। টাকা আর পয়সা এটা কি সমজাতীয় রাশি? না। তাহলে আমার কি করতে হবে? হয় টাকাকে পয়সায় কনভার্ট করতে হবে, না হলে পয়সাকে টাকায় কনভার্ট করতে হবে। আমি যদি পয়সাকে টাকায় কনভার্ট করতে চাই তাহলে কিন্তু দশমিকে চলে আসবে, যেটা একটু ভেজাল। তাহলে আমি কি করব? সবসময় মাথায় রাখবা টাকাকে পয়সায় কনভার্ট করব। তাহলে 200 টাকাকে যদি আমি পয়সায় কনভার্ট করি কি হবে? 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান সমান 200 পয়সা, আর 40 তো 40, তাহলে 200 আর 40-এর অনুপাত করব আমি, তাই না? 200 আর 40-এর অনুপাত করলে কি আসবে? আমাদের পরের স্লাইডে দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমাদের এই স্লাইডগুলো যে অ্যান্সার দিয়ে রাখছি, অ্যান্সারগুলো দেওয়ার কিন্তু একমাত্র কারণ তোমরা স্কুলের পরীক্ষায় যেভাবে লিখবা ওইভাবে যাতে তোমরা দেখতে পারো। কারণ তোমাদের স্কুলে অনেক সময় টিচাররা মার্কেটে দেয় যদি শর্টকাটে করতে চাও তুমি। ঠিক আছে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা আবার যারা দিবা, তোমাদের কিন্তু শর্টকাটে করলে কোনো সমস্যা নেই। তোমরা যদি শর্টকাটে করো তোমাদের কিন্তু মার্কেটে দিবে না। কিন্তু তোমাদের যদি স্কুলের পরীক্ষা দিবা, বার্ষিক পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষা বা মাসিক পরীক্ষা, তখন দেখবা তোমরা যদি মানে শর্টকাটে করতে যাও তাহলে দেখবা যে তোমাদের টিচাররা মার্কেট দিয়েছে, বলবে যে না এভাবে হবে না। তো তোমার স্কুলের পরীক্ষায় যেভাবে লিখবা এগুলো এই স্লাইডগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা। ওকে, তারপরেরটা যে মামুনের বয়স 4 বছর ও তার বোনের বয়স 6 মাস হলে তাদের বয়সের অনুপাত নির্ণয় করো। এটা তোমাদের হোমওয়ার্ক। আগের ম্যাথটার মতো একদম সেম। দেখো 1 বছর 2 মাসের যে ম্যাথটা ছিল ওটার মতো এখানে বছরটাকে আমরা 6 মাসে কনভার্ট করে নিব, মানে মাসে কনভার্ট করে দিব। তারপর যত মাস আসবে আর এখানে 6 মাস দেওয়া আছে, তাহলে সেই দুইটার অনুপাত করব। এটার অ্যান্সার পরের স্লাইডে দেওয়া আছে। ওকে, তারপর সজল ও সুজনের উচ্চতা যথাক্রমে 1 মিটার 75 সেন্টিমিটার ও 1 মিটার 50 সেন্টিমিটার হলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো। এখানে কি করব দেখো তো, এখানে মিটার আর সেন্টিমিটার দুটো কিন্তু সমজাতীয় রাশি না। সুতরাং আমাকে হয় মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে, না হয় সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে আবার আমাদের দশমিক চলে আসবে, তাহলে এটা আমরা স্কিপ করব। তাহলে আমরা কি করব? যে মিটারকে সেন্টিমিটারে নিব। তাহলে 1 মিটার সমান সমান আমরা কি জানি? 1 মিটার সমান সমান কি? 100 সেন্টিমিটার না? 1 মিটার সমান সমান, এটা মাথায় রাখবা, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, এই ফর্মুলাটা কাজে লাগবে। ঠিক আছে, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 1 মিটার সমান সমান যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 100 আর 75 সেন্টিমিটার যোগ করলে আমার কি আসবে? 100 আর 75কে যদি আমি যোগ করি তাহলে আমার কি আসবে? 175 সেন্টিমিটার। এটা বুঝছো? আবার এখানে 1 মিটারকে আমি 100 লিখতে পারবো, 100 সেন্টিমিটার। আর এখানে কি আছে? আমার 50 সেন্টিমিটার। তাহলে 50কে যদি আমি যোগ করি তাহলে আমার কি আসবে? 100 যোগ 50 সমান সমান 150 সেন্টিমিটার। ওকে, তাহলে 100 আর 175 আর 150-এর আমার এখন অনুপাত করতে হবে। পারবা না? তোমাদের পরের স্লাইডে করে দেওয়া আছে। ওকে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত আসতেছে? 7:6। বুঝতে পারছি? ওকে, তারপরে ম্যাথ। এখন আমাদের প্র্যাকটিস প্রবলেম টাইপ 2 চলে আসছে। কোয়েশ্চেন কি বলছে? নিম্নের অনুপাতগুলোর পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় করো। বলো, এর চেয়ে সহজ টাইপের ম্যাথ আর কোনো আছে? আর এখানে আমার অনুপাতটা কি? 4:11। এখানে আমার পূর্ব রাশি কোনটা? 4, উত্তর রাশি কোনটা? 11। শেষ, এটাই অ্যান্সার। এটাই আমার অ্যান্সার, এটাই আমার টাইপ 2। তাহলে আমার এটা অ্যান্সার কি? যে 4:11 অনুপাতটির পূর্ব রাশি 4 এবং উত্তর রাশি 11। বুঝতে পারছি? এরপর একটা সেম 7:5-এর পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় করো। তোমরা নিজেরা করবা। তারপরে 19:21, 19:21-এর পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় করো। 19 হলো পূর্ব রাশি আর 21 হলো উত্তর রাশি। পরেরটা, এটা হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক নিয়ে নাও, এগুলো হোমওয়ার্ক। বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবা। উত্তর দেওয়া থাকবে, উত্তর প্রত্যেকটা স্লাইডের পর দেওয়া থাকবে।
আচ্ছা, এখন এই তিনটার মধ্যে একক অনুপাত কোনটা এটা চাইছে আমার। আমরা একক অনুপাত কি জানি, যে আমার পূর্ব রাশি আর উত্তর রাশি যদি সমান হয় তাহলে এটা একক অনুপাত। যেমন এই প্রথমটা দেখো যে আমার 2:5, এটা কি আমার পূর্ব রাশি। পূর্ব রাশি সবসময় দেখবো আমার পূর্ব রাশি এখানে ছোট, তার মানে এটা কি আমার লঘু অনুপাত। লঘু অনুপাত। আবার এখানে 5:7, এখানেও কি আমার পূর্ব রাশি ছোট, তাহলে এইটাও আমার লঘু অনুপাত। কিন্তু এইখানে 11:11, যেটা কি সমান না উত্তর রাশি আর পূর্ব রাশি। উত্তর রাশি আর পূর্ব রাশি যখনই সমান হবে সেটাকে আমরা বলবো একক অনুপাত। তাহলে নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? 11:11। শেষ। ওকে, পরের ম্যাথ। নিম্নের অনুপাতগুলোর মধ্যে লঘু ও গুরু অনুপাত ভাগ করো। দেখো 13:19, আমার পূর্ব রাশির দিকে তাকাও। পূর্ব রাশি কত আমার? 13। পূর্ব রাশি যদি 13 হয়, পূর্ব রাশি যদি আমার 13 হয়ে থাকে তাহলে পূর্ব রাশি কি ছোট না বড়? 19-এর চেয়ে ছোট। তাহলে পূর্ব রাশি যেহেতু ছোট তাহলে এটা আমার লঘু অনুপাত। পূর্ব রাশি যেহেতু ছোট তাহলে এটা আমার লঘু অনুপাত। এটা হলো আমার লঘু অনুপাত। শেষ। তারপরেরটা 7:12, এখানেও সেম। এখানে আমার পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, তাহলে এটাও আমার লঘু অনুপাত। এরপর এখন দেখো, এখন আমার এতক্ষণ পর এতগুলো লঘু অনুপাত করার পরে এতক্ষণ পর আমার একটা পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় আসে। যখন পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হবে তখন এটা কি? তখন এটা গুরু অনুপাত। যখন আমার পূর্ব রাশি, এই পূর্ব রাশিটা উত্তর রাশির চেয়ে বড় হবে, বড় হলে কি হবে? গুরু অনুপাত। এগুলো কিন্তু আমরা শুরুতে একদম ক্লাসের শুরুর যে স্লাইডগুলো ছিল সেখানেই আমি মেনশন করে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা যদি চাও এখান থেকে দেখতে পারো, এখানেও বুঝে নিতে পারো, সমস্যা নেই। দেখো তারপরেরটা 27:7, সেম গুরু অনুপাত। তারপর এখানে আমাকে একটা এমসিকিউ আছে। এমসিকিউতে কোনটি গুরু অনুপাত চাইছে আমার। গুরু অনুপাত কি? দেখো 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 দেখো, এই যে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা 2015 সালে এই এমসিকিউটা আসছিল। ঠিক আছে, মানে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষাও কিন্তু আমরা ক্লাসের মধ্যে যা যা করতেছি সেগুলোই ঘুরে ফিরে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমার 5:7, 5 এখানে ছোট, তাহলে এটা গুরু অনুপাত না। 3 এখানে ছোট, গুরু অনুপাত না। 7:5, এখানে 7 বড় না, তার মানে এটাই আমার গুরু অনুপাত। শেষ। তারপর আবার 1:5, 1:5 কি 1 ছোট 5 বড়, তাহলে এটাও আমার লঘু অনুপাত। একটা জিনিস মাথায় রাখবে, একটা শর্টকাট মাথায় রাখো। যখন তুমি এমসিকিউতে দেখবা যে কিছু মিলতেছে না তোমার, ঠিক আছে, তখন কি করবা? শর্টকাট ফর এমসিকিউ। ঠিক আছে, এই শর্টকাটটা তোমরা কি করবা? শর্টকাটটা জাস্ট, এটাকে নাম বলা হয় হলো অড ওয়ান আউট। অড ওয়ান আউট। এটা দেখো তো কি জিনিসটা, প্রত্যেকটা এখানে যে 4টা অপশন দেওয়া, 4টা অপশনের মধ্যে দেখবে 3টা অপশনই সেম টাইপের, আরেকটা অন্যরকম। তোমার মনে করো পরীক্ষায় তুমি বসছো, এখন পরীক্ষায় তুমি গুরু অনুপাত লঘু অনুপাত ভালোভাবে পড়ে গেছো, কিন্তু হঠাৎ করে তুমি ভুলে গেছো গুরু অনুপাত কোনটা ছিল আর লঘু অনুপাত কোনটা ছিল। তখন কোনো টেনশন না করে প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে তাকায় দেখবা যে 3টা আছে সেম টাইপের, আরেকটা আছে অন্যরকম। দেখো 3টার ক্ষেত্রেই কিন্তু আমার প্রথমটা ছোট, এখানে 5:7 5 ছোট, 3:4 3 ছোট, 1:5 1 ছোট, খালি একটাই আছে ব্যতিক্রম, সেটা 7:5, এখানে 7 বড় আর 5 ছোট। তাহলে এরকম আমরা যেটা এমসিকিউতে কি ইউজুয়ালি একটাই অ্যান্সার হয়, তাহলে একটা অ্যান্সার কোনটা হয় যেটা বাকি 3টা থেকে আলাদা, তাহলে সেই আলাদাটাকে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ম্যাথ না পেরেই অনেক সময় এমসিকিউগুলো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো একটা চোরাই বুদ্ধি। ঠিক আছে, কিন্তু এই বুদ্ধিটা কিন্তু আবার তুমি সব এমসিকিউ খাটাতে গেলে কিন্তু পারবা না আবার। ঠিক আছে, এই জন্য তোমাকে পড়তে হবে। এটা হলো বাই এনি চান্স তুমি যদি ভুলে যাও এই শর্টকাটটা ইউজ করে করতে পারো। ওকে ওকে। তারপর কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে সেটি কি ধরনের অনুপাত? ঠিক আছে, সেটি কি ধরনের অনুপাত বলো তো? পূর্ব রাশি বড় হলে কি হবে? এটা গুরু অনুপাত, তাহলে আমার এটা গুরু অনুপাত। এরপরেরটা এখানে আমাদের কি বলছে, নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। এখানে আমার অনেকগুলো অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতগুলোকে কি করবো? আমরা পূর্ব রাশি উত্তর রাশি কাটাকাটি করবো। কাটাকাটি করার পর আমার যেগুলা সমতুল মানে কি, আমার কাটাকাটি করার পর একদম লাস্টে গিয়ে যে অনুপাতটা আসবে সেটা সেম হবে। যেমন দেখো, যদি আমরা 12:18, আমাদের 12:18কে যদি আমরা কাটাকাটি করি, আমরা 6 দিয়ে কাটতে পারবো। তাহলে 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটলে আমার কি আসবে? 2:3।
আবার 6:18 এটাকে যদি আমরা কাটি তাহলে আমার কি আসবে 1:3, এগুলো কিন্তু 6 দিয়ে ভাগ করলাম। আবার 15:10 এটাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার কি আসবে 3:2, তারপর 3:2 এটাকে তো আমি ভাগ করতে পারবো না, তাহলে আমি 1 দিয়ে ভাগ করব, তাহলে আমার সেম 3:2 থাকবে। 6:9 এটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, কত আসবে 2:3, 2:3 তো 2:3 থাকবে, 2:3 থাকবে। আবার 1:3, 1:3 থাকবে, 1:3 থাকবে। তারপর আমার কি আছে 2:6, এরকম আমি 2 দিয়ে ভাগ করলে আমার পাবো 1:3। আবার 12:8 এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3:2। আচ্ছা এখন দেখো তো এই যে 2:3, 2:3, 2:3 এগুলা কি একে অপরের সমতুল না? সমতুল না? আবার যদি তুমি দেখো 1:3, 1:3, 1:3 এরা আবার একে অপরের সমতুল, তাই না? তাহলে এখন বাকি আছে কি? বাকি আছে আমার সবগুলো আবার 3:2, আমার সবগুলো 3:2 বাকি আছে, 3:2, 3:2, 3:2, তাহলে 3:2 সবগুলো আবার সবগুলোর সমতুল। তাহলে এটা তোমরা পরীক্ষা খাতায় কীভাবে লিখবা? পরের পেজে দেওয়া আছে, সবগুলোর অনুপাতগুলোকে সরলীকরণ করে পাই, কাটাকাটি করে এভাবে যা যা পাবা। এরপরের পেজে আবার আছে যে এখানে সবগুলো দেওয়ার পর উপরিউক্ত অনুপাতগুলো সরলীকরণ হতে দেখতে পাই, এই 3টা হলো সমতুল, আবার এই 3টা হলো সমতুল, আবার এই 3টা হলো সমতুল। শেষ, বুঝতে পারছি? ওকে, তাহলে পরেরটা আমাদের প্র্যাকটিস প্রবলেম টাইপ 3তে আমরা চলে আসছি। এটা কি দেখো তো, 2:3 ও 3:4 এর অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত কর। মিশ্র অনুপাত আমরা কিভাবে শিখছিলাম মনে আছে? ক্লাসের শুরুতেই বলছিলাম কিন্তু। হ্যাঁ দেখো আমরা কি বলছিলাম, ক্লাসের শুরুতে আমরা বলছিলাম মিশ্র অনুপাতে আমার কয়েকটা অনুপাত দেওয়া থাকবে, আমরা সব পূর্ব রাশিগুলোকে একসাথে নিয়ে গুণ করে দিব, উত্তর রাশিগুলোকে একসাথে নিয়ে গুণ করে দিব, গুণ করার পর যে অনুপাত আসে সেটাই আমার মিশ্র অনুপাত। তাহলে এখানে কি আছে আমার 2, 3, দুইটার পূর্ব রাশি আমার কি কি আছে 2, 3, তাহলে আমি 2 আর 3কে গুণ করব, 2 আর 3কে গুণ করব ইস্টু, এরপর আমার দুইটার উত্তর রাশি কি আছে 3, 4, তাহলে আমি 3 গুণ 4 দুটাকে গুণ করব, তাহলে আমার অনুপাতটা কি আসবে 2 গুণ 3 কত 6, আর 3 গুণ 4 কত 12, তাহলে 6:12। এটাকে আমরা 6 দিয়ে কাটাকাটি করতে পারি, 6 দিয়ে ভাগ করে দিতে পারি, 6 দিয়ে ভাগ করলে আমার কি আসে 1:2। তাহলে আমার 2:3 ও 3:4 অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত কত 1:2। দেখো পরের স্লাইডে অ্যান্সার করা আছে। ওকে, তারপর এখন আমার 3টা, এটা কিন্তু তোমাদের অনুশীলনী, এটা কিন্তু অনুশীলনীর ম্যাথ, ঠিক আছে? আমার যতটুকু মনে আছে এটা তোমাদের অনুশীলনীর ম্যাথ। আচ্ছা 3:5, 5:7 ও 7:9কে মিশ্র অনুপাত করব। তাহলে আমরা কি করব, সহজ হিসাব একটু আগেই বললাম, আমরা এখানে 3টা পূর্ব রাশি 3, 5, 7কে গুণ করব, আবার 5, 7 আর 9 এই 3টাকে গুণ করব, ঠিক আছে? তাহলে আমার 3, 5 আর 7, 3:5 ইন্টু 7 এটাকে গুণ করে ইস্টু কি হবে 5 × 7 × 9, তাহলে 5 × 7 × 9, তাহলে আমি 3 × 5 × 7 এটাকে আমি গুণ করলে পাই হইল 105, 5, 7, 9কে গুণ করলে পাই হলো 315। এটাকে আমি 105 দিয়ে যদি কাটাকাটি করি, 105 দিয়ে ভাগ করলে আমি পাই 1:3। বুঝতে পারছো এই ম্যাথটা? ওকে, পরেরটা নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথে একটু আগেই করাইলাম, সেই ম্যাথ 3টা অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতকে তোমরা মিশ্র অনুপাত মানে সরল অনুপাত থেকে মিশ্র অনুপাতে কনভার্ট করছো। ওকে, তারপর একটা অ্যান্সার পরের পেজে দেওয়া আছে, বলো 6 নাম্বার ম্যাথ আর কি 6। আচ্ছা এখানে এই নাম্বারটা দেওয়ার দরকার নাই, এটাকে আমি কেটে দিই। তাহলে আমার কি আছে 7:5, 7:5, 3:1 ও 5:7 মিশ্র অনুপাত কত, মানে আমি কি করব 7, 3, 5 এই 3টাকে আমি গুণ করব, 7 3 21 গুণ 5 কত হয় 105, তাহলে 105 আর কি গুণ করব 5, 1, 7, 5, 1 কত হয় 5 আর 7 গুণ করলে হয় 35, তাহলে এটাকে যদি আমি 35 দিয়ে ভাগ করি
তাহলে আসবে আমার 3:1। 3:1 কি আমার অপশনে আছে? 3:1 অপশনে আছে, যদি অপশনে থাকে এটাই হবে আমার অ্যান্সার। বুঝতে পারছি? পরের স্লাইড। এ দেখো, এটা কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2021, জাস্ট কয়েক বছর আগে আসছে। কি আসছে? 2:3 ও 6:13 এর মিশ্র অনুপাত কত? সহজ ম্যাথ না? 2 আর 3, 2 আর 6, এই দুটোকে আমরা গুণ করব, আবার 3 আর 13 এই দুটোকে গুণ করব। তাহলে 2 আর 6কে আমার গুণ করলে কত আসবে? 2 আর 6কে গুণ করলে আসবে 12। 2 আর 6 হইলো আমার 12, আর 3 আর 13 গুণ করলে কত আসবে? 39। এখন 12 আর 39 এটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, আর 39কে ভাগ করলে হয় 13। তাহলে 4:13 হইলো আমার অ্যান্সার। দেখো পরের স্লাইডে আমার অ্যান্সার, আচ্ছা পরের স্লাইডে অ্যান্সার দেওয়া নাই, তাহলে তুমি এখান থেকে দেখে নাও যে 12:39 এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসে 4:13। ওকে, পরেরটা। এটা দেখো আমাদের টাইপ 4-এ চলে আসছি। এখন আমাদের কাজ কি? সরলীকরণ করা। সরলীকরণ কিন্তু আমরা এতক্ষণ করেই আসছি। এখন জাস্ট একটা টাইপ চলে আসছে। কি আছে? 9:12। 9:12কে যদি আমরা সরলীকরণ করি তাহলে কত দিয়ে করতে পারি? আমি 3 দিয়ে ভাগ করতে পারি। এমন একটা নাম্বার চুজ করতে হবে যেটা দিয়ে আমি দুইটাকেই ভাগ করতে পারবো। শুধু পূর্ব রাশিকে একটা নাম্বার দিয়ে ভাগ করলাম, আবার উত্তর রাশিকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ করলাম, এই কাজ কিন্তু করা যাবে না। পূর্ব রাশি আর উত্তর রাশি আমার দুইটাকে সেম নাম্বার দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে যদি আমরা দেখি, যেমন এটা পরের স্লাইডে তোমার অ্যান্সার দেওয়া আছে। 9:12 এটাকে আমি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করছি। 3 দ্বারা ভাগ করে আমি কি পাইছি? 3:4। ওকে, পরের ম্যাথ। 45:36। 45:36কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি বলো তো? তোমার 9-এর নামটা পারো না? 9-এর নামটা 9 পাশে 45 আর 9 4-এ 36। তাহলে এটাকে আমি 9 দিয়ে ভাগ করলে আমার কত আসবে? 5:4 করা আছে। ওকে, পরেরটা। 65:26। এটাকে তোমরা এমন না যে, দেখো 65-26কে কিন্তু আমরা 13 দিয়ে ভাগ করতে পারি। এখন তোমার এখন মনে আসতে, তোমার 13 হঠাৎ করে মনে নাই আসতে পারে, তখন তোমরা কি করবা? তখন যদি ছোটগুলোতে ভাগ করা যায় করে নিবা, কিন্তু এখানে কিন্তু তুমি অন্য কিছু দিয়ে দুইটাকে ভাগ করতে পারবা না। 26কে তুমি চাইলে 5 দিয়ে ভাগ করতে পারো, কিন্তু 65কে তুমি চাইলে 5 দিয়ে ভাগ করতে পারো, কিন্তু 26কে কি করতে পারবা না। আবার তুমি 26কে চাইলে 2 দিয়ে ভাগ করতে পারো, কিন্তু 65কে কি পারবা না। তাহলে তোমার এমন একটাই সংখ্যা আছে যেটাকে যদি তুমি 65 আর 26 দুইটাকেই ভাগ করতে পারবে, তোমার সেটা দিয়ে ভাগ করতে হবে। সেই সংখ্যাটা কি? 13। 13 পাচ্ছে 65 আর 13 দুগুণে 26। ওকে, তাহলে এটা আমি তো বলেই দিলাম, তাও এটা হোমওয়ার্ক করে ফেলবা। ঠিক আছে? ওকে, এই যে করা আছে দেখো, 13 দিয়ে ভাগ করছে। উভয় রাশিকে 13 দিয়ে ভাগ করে পাই। ওকে, তারপরেরটা। আচ্ছা, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। ঠিক আছে, এটা আমাদের প্র্যাকটিস প্রবলেম 5। এটা আমরা কিভাবে করব? চলো শুরু করি। আমরা কি জানতাম দেখো তো, এই কনসেপ্টটা আমাদের মনে আছে নাকি? একদম শুরুতে দেখছিলাম যে A:B যদি দেওয়া থাকে, এটাকে আমি কি বলতে পারি? A/B বলতে পারি। তাহলে A/B যদি আমি বলতে পারি, তাহলে এই যে এখানে দেখো তো 2:3। 2:3কে আমরা কি বলতে পারি? 2/3 বলতে পারি না? সমান 8 বক্স। এই বক্স দেওয়া নেই, বক্সের মান আমার বের করতে হবে। তাহলে 8 বক্সকে আমরা কি বলতে পারি? যে 8/বক্স, তাই না? আচ্ছা, এখন যদি আমি ক্রস গুণন করি তাহলে কি হবে? 2 এই সাইডের যে হর, এই ইকুয়াল সাইনের পাশে, বাম পাশে যেটার লব আছে, সেই লবকে দিয়ে আমি ডান সাইডেরটার হরকে গুণ করব, আর ডান সাইডেরটার লবকে দিয়ে বাম সাইডেরটার হরকে গুণ করব। তাহলে আমরা কি হবে? 2 গুণ বক্স সমান কি? 8 গুণ 3। তাহলে যদি আমি বক্সের মান বের করতে চাই, বক্সের মান বের করতে গেলে কি করব? এই যেগুলো কিন্তু সমীকরণ সমাধানের ম্যাথ। ঠিক আছে, সমীকরণ সমাধানের ম্যাথের জন্য তোমাদের অলরেডি এই যে দেখো, এই প্লেলিস্টে তোমাদের কই গেল? এই যে চ্যাপ্টার 5 কই গেল? চ্যাপ্টার 5, এই যে চ্যাপ্টার 5 সরল সমীকরণের ক্লাস তোমাদের আপলোড করে দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের এই সরল সমীকরণের ক্লাসটা তুমি যদি করো, তোমাদের সমীকরণ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, আরে ইউটিউব অ্যাড। দেখো এই যে এই ক্লাসে পুরাটাই আমি তোমাদের সব কিছু করাই দিছি। ঠিক আছে, এই সমীকরণ কীভাবে সমাধান করবা, কত টাইপের ম্যাথ আছে, যা আছে না আছে সব করাই দিছি। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা যদি এই ক্লাসটা করো তাহলে এইগুলো সবগুলো তোমাদের জন্য একদম ইজি হবে।
তাহলে এখন যদি আমি বক্সের মানটা বের করতে চাই, বক্সের মানটা বের করার জন্য আমি কি করব, এই সাইডে আমার 2 দিয়ে গুণ আছে, আমি দুইটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, এই সাইডে গুণ থাকলে এই সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই সাইডে যদি গুণ থাকে তাহলে বক্স সমান সমান আমার কি হবে, 8 গুণ 3/2, তাহলে 2 একে 2 আর 2 4 8। তাহলে আমার এখানে কি আসতেছে, বক্স সমান সমান 4 গুণ 3 কত, 12। অতএব বক্স সমান সমান কি, বক্সটা সুন্দর হয় নাই, অতএব বক্স সমান সমান 12, এটাই আমার উত্তর। ঠিক আছে, দেখো পরের স্লাইডে কি অ্যান্সার করা আছে, না নাই, আমাদের উত্তর হবে 12। এই অঙ্কটা বুঝতে পারছো যে আমরা সমীকরণ সমাধান করছি, যে আমার অনুপাতটা দেওয়া আছে, অনুপাতটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করছি, ভগ্নাংশে কনভার্ট করে তারপর খালি সমীকরণটা সমাধান করে ফেলছি। পরের ম্যাথটা দেখো তো, সেম ম্যাথ 7:, বক্স 7:, বক্স মানে কি, 7 বক্স, আমরা এখানে লিখে শুরু করি বা সমান সমান কি হবে, 42/54, ঠিক আছে না, বা 7 গুণ 54 ইকুয়ালস টু কি, 42 গুণ বক্স। তাহলে বক্সটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, বক্স সহ যেটা আছে, তাহলে 42 গুণ বক্স সমান সমান কি, 7 গুণ 54, বা আমি যদি বক্স বের করতে চাই, বক্সের মানটা বের করতে চাই, তাহলে কি আসবে, আমার এই সাইডে 42টা ভাগ হয়ে যাবে, তাহলে 7 গুণ 54 ভাগ 42, তাহলে 7 দিয়ে 42কে ভাগ করা যায়, যায়, 7 একে 7, 7 6 42, আবার 6 একে 6, 6 9 54। অতএব আমার বক্স সমান সমান কি আসতেছে, বক্স সমান সমান আসতেছে 9, 9ই আমার উত্তর। ঠিক আছে, পরের ম্যাথ, সেম ম্যাথ, তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেমভাবে বের করবা, এটা সেমভাবে বের করবা, এই ম্যাথটার হোমওয়ার্ক থাকবে এবং এই ম্যাথটার উত্তর পরের স্লাইডে দেওয়া আছে। ওকে, তারপর আসলে আমরা এমসিকিউ সলভ করে কিছু, যে 1:7 সমান সমান 3:, বক্স হলে খালি ঘরটায় কি বসবে, তাহলে 1:7। আবার একটা জিনিস মাথায় রাখতে পারো যে 1:7, তার মানে কি 1/7 সমান সমান 3 বক্স, তাহলে আমার কি আসতেছে, 1 ইন্টু বক্স সমান সমান 3 ইন্টু 7, একের সাথে বক্স গুণ করলে কি থাকবে, বক্সই থাকবে, তাহলে বক্স সমান সমান আমার কি আসতেছে, 21। 21 কি আমার অ্যান্সারে আছে, তার মানে আমার 21ই হইল আমার অ্যান্সার। ওকে, পরের এমসিকিউ, এখানে বক্সে কি হবে বলো, 9/10 সমান সমান 27, বক্স হলে বক্সে কি হবে, বক্সে হবে 30। অ্যান্সার দিয়ে দিলাম, তোমরা করে নিবা এটা। ওকে, আবার 1:5 সমান সমান 5 কত হবে, 1:5 সমান সমান 5:15 হবে। এগুলো কিন্তু আমি মুখে মুখে করে ফেলতেছি, তোমরা এগুলো ম্যাথ করে নিবা, ঠিক আছে। তোমরা যখন আস্তে আস্তে এগুলো করে করে একদম অভ্যস্ত হয়ে যাবে, তখন আমার মধ্যে এভাবে দেখে দেখে অ্যান্সার বলে দিতে পারবে, ঠিক আছে। এগুলো এতই সোজা ম্যাথ। ওকে, তারপর এটা তোমাদের অনুশীলনেরই একটা ম্যাথ। আচ্ছা, তাহলে এটা কি একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে এই সারণীটি মানে এই বক্সটা পূরণ করতে বলছে। এখানে আমার কি, এই যে এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এই 4টা মান আমাকে বের করতে হবে। এটার জন্য আমাকে আগে 10:25 দেওয়া আছে। তাহলে আমার প্রথমে আমি এই হল ঘরে যে প্রস্থ আর দৈর্ঘ্য এই দুটো অনুপাত করে আমি কি পাই, 2:5। 2:5 করে আমি পরেরটা আমার কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থের জায়গায় বক্স দেওয়া আছে। তাহলে আমি কি বলতে পারি যে প্রস্থ ইস্টু দৈর্ঘ্য আমার সমান সমান 2:5। এরপরে দৈর্ঘ্য যদি 50 মিটার হয়, তাহলে প্রস্থ মানে কি, প্রস্থ আমি জানি না, তাহলে প্রস্থ বাই 50 সমান সমান 2:5 না, কারণ এইটা আর এটা কিন্তু সমান, মানে এইগুলোর যে অনুপাত সবগুলোর অনুপাত কিন্তু সমান। তাহলে 2/2:5 সমান সমান প্রস্থ ইস্টু 50, সেটাকে আমরা এখানে ভগ্নাংশ আকারে লিখে তারপর প্রস্থের মানটা জাস্ট বের করে ফেলছি, ঠিক আছে। পরের স্লাইডে দেখবো এগুলো বের করা। এই যে প্রস্থ মান আমার এখানে আসছে 20, পরেরটা আমার কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নেই। সেইভাবে 40 দৈর্ঘ্য সমান সমান 2/5, এটা বের করে আমি এখানে জাস্ট দৈর্ঘ্যটা বের করে ফেলবো, শেষ। তোমাদের এখানে যে কটা ম্যাথ আছে এগুলো বাসায় হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে।
ওকে, এখন আসে আমাদের নতুন টাইপ, প্র্যাকটিস টাইপ 6। আচ্ছা, এটা কি 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করতে বলছে। আচ্ছা, এই টাইপের ম্যাথ যখন আমরা করব, এই টাইপের ম্যাথ করবো, জাস্ট খালি মাথায় রাখবো, আমরা মাথায় রাখবো যে 5:6 মানে যে অনুপাতটা দেওয়া থাকবে অনুপাতের যোগফল করব, অনুপাতের যোগফল করব, অনুপাতে যোগফল করলে কত হবে? 5:6, 5 যোগ 6, জাস্ট খালি আমি যোগ করব, যোগ করলে আমার কত আসবে? 11। এই যে আমার 11 আসলো, এই 11কে এখন আমি কি করব? 550কে আমি 5:6 এই 2 ভাগে ভাগ করব। তাহলে আমি মনে করো যদি 5 ভাগে ভাগ করতে হয়, 5-এর ভাগে ভাগ করতে হয়, তাহলে আমি কি করব? 550কে 550 এর যত ভাগে ভাগ করবো, কত? 5 ভাগে, 5 যাবে উপরে, আর আমার যে যোগফল আছে সেটা যাবে নিচে। আর এর কাজ কি? গুণের মতো। তাহলে 11 একে 11 আর 11 50-এ 550 সমান 50 ইন্টু 5 কত? 250। তাহলে এই যে আমার 5 ভাগ, এই 5 ভাগ হলো আমার 250। আবার যখন আমি 6 ভাগে ভাগ করব, এই 6-এর ভাগে যখন আমি ভাগ করব, তখন আমি কি করব? 550 এর কার ভাগে ভাগ করতেছি? 6-এর ভাগে, যোগফল কত? 11। ঠিক আছে, এই জন্য আমার যোগফলটা বের করে নিতে হবে। 6 11 একে 11, 11 50-এ 550 সমান 50 ইন্টু 6 কত? 300। 85 6 300। তাহলে আমার এই যে 6-এর ভাগটা হইলো আমার 300। বুঝতে পারছো? এভাবে আমরা করবো। দেখি যেটা আমাদের করে দেওয়া আছে নাকি। এই তো একদম সুন্দরভাবে করে দেওয়া আছে। পরীক্ষা খাতায় এভাবে লিখবা যে প্রথম অনুপাতটা কি দেওয়া আছে? 5:6, যোগফল হলো আমার 11। তাহলে প্রথম টাকার পরিমাণ কত? 550 এর 5/11 টাকা, তাহলে আমার সে 250 টাকা। দ্বিতীয় টাকার পরিমাণ 550 এর 6/11 টাকা, তাহলে আমার 300 টাকা। ঠিক আছে, আবার সিমিলারলি 4:7 সেম ভাবে করবা। 4 যোগ 7 হলে 11, 550 এর 4/11 টাকা, আবার 200 টাকা, এটা আসে 200 টাকা, আবার 550 এর 7/11 টাকা, এটা আসে আমার 350 টাকা। তুমি দেখো তো, এই যে আমি ভাগ করলাম, আমার কি আসলো? 250 টাকা ও 300 টাকা। আর কি আসলো? 200 টাকা ও 350 টাকা। 250 আর 300 যোগ করলে কত হয়? এই যে 550। আবার 200 আর 350কে যোগ করলে কত হয়? আবারও 550। বুঝতে পারছো? তুমি এরকম ভাগ করার পর যোগ করে দেখবা। যদি দেখো যে যোগ করে তোমার অ্যান্সার মিলছে, তাহলে তো ভেরি গুড। আর যদি দেখো যে তোমার যোগ করে মিলে নেয়, তাহলে তুমি বুঝে নিবা তুমি কোনো এক জায়গায় একটা ছোট ভুল করে আসছো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? দেখো আমার অনুপাত কত বলা আছে? 5:7। তাহলে 5:7 আমার অনুপাত বলা আছে, তাই না? আর আমার মূল্য কোনটা দেওয়া আছে? 84 টাকা। তাহলে মানে আমার 7-এর এই যে 7 ভাগের মূল্যটা আমার দেওয়া আছে, 7 ভাগের মূল্যটা আমার দেওয়া আছে। তাহলে আমার যে প্রথম বইয়ের অনুপাত মূল্যটা দেওয়া নেই, মূল্যটাকে আমি যদি বক্স ধরে নেই, মনে করো আমার যে প্রথমটার মূল্য, সেটার মূল্য আমি বক্স ধরে নিলাম, যদি আমি বক্স ধরে নেই, তাহলে আমার কি আসবে? যে 5:7 আমি বলতে পারি যে বক্স = 84। তারপরে যে আমি বক্সের ম্যাথগুলো করছিলাম সেমভাবে করবো। তাহলে 5/7 সমান সমান বক্স বাই 84 সমান সমান কি আসে? 5 × 84, আমার বক্স × 7 সমান সমান 5 × 84। তাহলে আমি যদি বক্সের মান বের করতে চাই, তাহলে কি হবে? বক্স সমান সমান কি হবে? 7 এই সাইডে গুণ আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 5 × 84 ভাগ 7, তাহলে 7 একে 7 আর 7 12 84। তাহলে অতএব আমার বক্সের মান কি আসতেছে? অতএব বক্স আসতেছে হলো আমার 5 × 12 সমান সমান 60। অতএব বক্স সমান সমান 60 টাকা। তাহলে আমার প্রথম বইয়ের মূল্য কত? 60 টাকা। এটা কিভাবে করবা? পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? এভাবে লিখলে হবে? কিন্তু শর্টকাট, আমি তোমাকে বুঝাইলাম। পরীক্ষা খাতায় কিভাবে লিখবা এটা পরের পেজে দেওয়া আছে। ঠিক আছে, তোমার কিন্তু অন্যভাবে করছে, এটা কিন্তু অন্যভাবে করে দিছে। তুমি দেখো উত্তর কিন্তু 60 টাকায় আসছে।
আগের স্লাইডে দেখো উত্তর 60 টাকা আসছে, এখানেও 60 টাকা, এখানেও 60 টাকা আসছে। তুমি চাইলে এখানে দেখো কি করছে, দেওয়া আছে দুটি বললে বইয়ের মূল্যের অনুপাত 5:7, 5:7 আমার বলা আছে। প্রথম বইটির মূল্য দ্বিতীয় বইটির মূল্যের 5/7 গুণ, ঠিক আছে, এটা আমার অনুপাত থেকে আমি পাইছি। তাহলে দ্বিতীয় বইটির মূল্য যদি 84 হয়, তাহলে প্রথম বইটির মূল্য হলো এত টাকা, 84 টাকার 5/7 গুণ টাকা। তাহলে এটাকে যদি আমি করি তাহলে আসে আমার 60 টাকা। তুমি চাইলে বক্স দিয়ে করতে পারো, আমার কাছে পার্সোনালি বক্সটাই বেশি সহজ লাগে, মনে হয় যে ওটাই বোঝা যায় ইজিলি। এটা তুমি আমার পেস লাগিয়ে দিতে পারো 5/7 গুণ না 7/5 গুণ। তো এই সিস্টেমে করার দরকার নেই, বরং আমি যেটা দেখাইছি সেটাই করে দিবা। যে ফার্স্টে বলবা যে ধরে নেই প্রথম বইটির মূল্য বক্স টাকা অথবা ক টাকা অথবা এক্স টাকা, তোমাদের মন মতো ধরে নিবা। তাহলে প্রশ্ন মতে 5:7 সমান বক্স 84, তারপর ম্যাথটা এভাবে করে দিবা। তারপর লাস্টে গিয়ে বলে দেবে যে প্রথম বইটির মূল্য 60 টাকা। বুঝতে পারছো? ওকে, তাহলে পরের ম্যাথ, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা অনুপাত 5:7, ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 350 জন হলে ছাত্রের সংখ্যা কত? ওই যে সেম বক্সের মতো বলছি, ঠিক আছে। তুমি যদি বক্স হিসাবে করতে চাও বক্স হিসাবে করবা, আর তুমি যদি এই সলিউশনে যেভাবে ছিল এভাবে করতে চাও তাহলে ওইভাবেই করবা, কোনো সমস্যা নেই। এই যে দেখো সেম এখানে 5:7, এখানে ছাত্র সংখ্যা দেওয়া নেই, তাহলে ছাত্রকে আমি বক্স ধরে নিব। তাহলে 5:7 সমান আমি ইকুয়েশনটা লিখে দিই যে তোমাদের সলভ করতে সুবিধা হয়। যে 5:7 সমান কি, আমার ছাত্র হইল 5 আর ছাত্রী হইল 7, তাহলে ছাত্র আমার বক্স আর ছাত্রী আমার কত দেওয়া আছে 350, শেষ। ওকে, তাহলে আমি বক্সটা বের করবো, অথবা তুমি এখানে যে সলিউশন যেভাবে দেওয়া আছে এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। পরের আমরা একটা এমসিকিউ, দুটি বইয়ের দাম একত্রে 80 টাকা এবং দামের অনুপাত 3:5 হলে প্রথম বইটির দাম কত? দুটি বইয়ের দাম কত আমার একত্রে? 80 টাকা। 80 টাকা হলে আমার দামের অনুপাত যদি 5:7 বলা আছে, তাহলে আমার প্রথম বইটির দাম কত? প্রথম বইটির দাম বের করার জন্য আমাকে আগে যোগফল বের করতে হবে। তাহলে 3:5, 3:5 যোগফল কত আমার? 3 + 8 = 8, 3 + 5 = 8। আচ্ছা, তাহলে 80 টাকা, তাহলে আমার 3 কি আমার প্রথম বইটি না? 3 ভাগ কার? প্রথম বইটি। তাহলে প্রথম বইটির মূল্য যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? 3/8, 80 এর 3/8, তাহলে 8 একে 8, 8 10 80, তাহলে 3 × 10 কত? 30 টাকা। 30 আমার অ্যান্সারে আছে? 30 আমার অ্যান্সারে আছে তো? তাহলে এই সি নাম্বার হলো আমার উত্তর, 30 টাকা। পরের ম্যাথ, 140 টাকা দুইজন ব্যক্তিকে 1:6 ব্যস্তানুপাতে ভাগ করে দিলে প্রথম ব্যক্তি কত টাকা পাবে? ব্যস্তানুপাতে ভাগ করে দিলে বলো। তার মানে 1:6 ব্যস্তানুপাতের অনুপাত কত? 6:1। তাহলে 6:1 যদি আমি ভাগ করে দিই তাহলে প্রথম ব্যক্তি কত পাবে? 6 পাবে না, 6 ভাগটা পাবে। তাহলে 6 + 1 কত? সমান 7, 6 + 1 = 7। তাহলে প্রথম ব্যক্তি কত পাবে? 140 এর 6/7। তাহলে এটা যদি কাটাকাটি করি 7 একে 7, 7 20 140 = 120 টাকা। তাহলে আমার প্রথম বইয়ের মূল্য কত? প্রথম বইয়ের মূল্য 120 টাকা। দেখো এখানে কিন্তু এমসিকিউটা একটু ট্রিকি করে দিচ্ছে যে ব্যস্তানুপাতে তুমি যদি প্রথমে 1:6টা বের করে তাহলে কিন্তু তোমার 20 অ্যান্সার আসতো, কিন্তু 20 অ্যান্সার কিন্তু ভুল, যেহেতু ব্যস্তানুপাতে বলে দিচ্ছে তার মানে উল্টা, তোমাকে ব্যস্তানুপাতে করে নেবে। 1:6 ব্যস্তানুপাত কত? 6:1, 6:1। ওকে, পরের ম্যাথ, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনে সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের, এখানে খাদ্য লিখে ফেলছে, এটা হবে খাদ, সরি এটাকে ঠিক করে দিচ্ছি আমি, এটা খাদ হবে, ঠিক আছে, খাদ্য না। আচ্ছা দেখো তাহলে কি হবে? 18 ক্যারেট, এই যে এখানে 18 ক্যারেট এই সংখ্যাটা কিন্তু শুধুমাত্র আমাদের বিভ্রান্ত করার জন্য দিছে 18 ক্যারেট। অনেকে কি করবে যে 18 3:1 অনুপাতে ভাগ করে ফেলবে, কিন্তু ভুল। 18 ক্যারেট কিন্তু একটা নাম, 18 ক্যারেটে সোনা আছে, 20 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে। তো এই ক্যারেটগুলো কিন্তু সোনার টাইপ, এটা কিন্তু কোনো মেজারমেন্ট না। তাহলে এখানে আমার মেজারমেন্টটা কি? এখানে আমার মেজারমেন্টটা হলো এই যে 20 গ্রাম, 20 গ্রাম ওজনে, এই 20 গ্রামকে আমি 3:1 ভাগ করব। তাহলে 3:1 কি? 3:1 3 হইলো আমার
সোনা ও খাদ হইল 1, তাহলে 3:1 মধ্যে আমার সোনা কত 3 ভাগ আর খাদ কত 1 ভাগ, তাই না? এই তাহলে 3:1 আমি ভাঙতেছি, তাহলে আমি যে 3:1 যদি ভাঙতে হয় তাহলে আমার 3 যোগ 1 অনুপাতটা আমি করবো, তাহলে কত আসে 4। তাহলে আমার সোনা কত আসবে, সোনার আমার ভাগ কত 3 ভাগ, তাহলে 20 এর 3 ভাগ 4 ভাগের 3 গ্রাম কত আসবে আমার কাটাকাটি করলে 4 একে 4, 4 5 20, তাহলে আমার আসতেছে 15 গ্রাম। বুঝতে পারছো? ওকে, তাহলে আমার খাদ কত হবে সেম ভাবে করবা, সেম ভাবে খাদ হবে আমার 20 এর 1/4, তাহলে এটা কি হবে আমার কাটাকাটি করলে 1 5, তাহলে আসতেছে আমার 5 গ্রাম। শেষ, এটাই আমার উত্তর। তাহলে 15 গ্রাম সোনা আর 5 গ্রাম খাদ। শেষ। দেখো পরের পেজে সুন্দর করে দেওয়া আছে, দেখে নিও। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? করছি না? এটা হোমওয়ার্ক। পুত্রের বয়স বক্স ধরে নিবা, জাস্ট শেষ। পুত্রের বয়স বক্স ধরে নিলে হয়ে যাবে। এখানে এইভাবে করা আছে, তুমি এই ইকুয়েশনটাকে এইভাবে সাজাবা যে 14:3 সমান সমান কি হবে 56। পিতার বয়স 56 বক্স, এই বক্সের মানটা বের করবা, বক্সের মানটা বের করে দেখবা যে 12 বছরই আসবে। ওকে, তারপর 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? সেম ম্যাথ। ওই দ্বিতীয় বন্ধুরটা আমি জানি না, তাই দ্বিতীয় বন্ধুরটা আমি বক্স ধরে নিব, আর অনুপাত দেওয়া আছে, এটাও হোমওয়ার্ক। তোমাদের যদি আমি হোমওয়ার্ক না দেই তোমরা কিন্তু বাসায় ম্যাথ করো না, ঠিক আছে? ধরো আমি যখন অন্যান্য স্টুডেন্টদেরকে পড়াই, ঠিক আছে, অন্যান্য স্টুডেন্ট অফলাইন ব্যাচে বা যখন আমি পড়াই, তখন আমি সব প্যারেন্টসদের কাছে একটা কমপ্লেন খুবই কমন, যে আমার ছেলে বা মেয়ে বাসায় ম্যাথ প্র্যাকটিস করে না। তোমরা যদি এই ভুলটা করো, দেখো ভাইয়া আপুরা, তোমরা যদি এই ভুলটা করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়বা। বিজিএস বা সমাজ যখন পড়ো, ধর্ম যখন পড়ো, বা ধরো যে বাংলা যখন পড়ো, তখন কিন্তু তোমরা চাইলে শুয়ে বসে পড়তে পারবো, এটা কোনো সমস্যা না। তুমি রিডিং পড়তেছো, বুঝতেছো, মুখস্থ করতেছো, কিন্তু ম্যাথ কিন্তু মুখস্থ করারও জিনিস না, শুয়ে বসে দেখে যাওয়ারও জিনিস না। তোমাকে খাতা কলমে প্র্যাকটিস করতেই হবে। তুমি যদি ম্যাথ প্র্যাকটিস না করো ভাই, তাহলে তুমি কোনোদিনই ম্যাথ বুঝতে পারবা না, করতেও পারবা না। তুমি ম্যাথ দেখবা যে গাইডের পর গাইড অনেকে আছে মুখস্থ করে যায়, পরীক্ষার হলে তখন গিয়ে ডিজিটটা চেঞ্জ করে দিলে, বা ধরো যে প্রথম বন্ধুর জায়গায় দ্বিতীয় বন্ধু এই জিনিসটা চেঞ্জ করে দিলে আর ম্যাথ করতে পারে না। তাই এটা কি করে কোনো লাভ আছে? ওই ম্যাথ করে কোনো লাভ আছে? তোমরা এখানে জাস্ট আমি যেগুলো বলতেছি এগুলো তোমরা বুঝো, দরকার হলে ভিডিওটা একবার দেখা জায়গায় 2বার দেখো, দরকার হলে 3বার দেখো, তাও কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাথগুলা হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি হাতে কলমে প্র্যাকটিস না করো তখন কিন্তু বিশাল বিপদে পড়ে যাবে, ঠিক আছে? ওকে, পরের ম্যাথ, এই যে তোমার এই ম্যাথের সলিউশন করে দেওয়া আছে। তারপর একটা, দুটি কম্পিউটারের দামের অনুপাত 5:6, প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? সেমভাবে আমি বের করে নিব। দ্বিতীয়টির মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তাহলে তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত? আচ্ছা, তাহলে আমি প্রথমে দেখো তো, প্রথমে আমার কি বলা আছে, 5:6, প্রথমটার দাম দেওয়া আছে 25,000, দ্বিতীয়টা আমি জানি না তাই বক্স। তাহলে আমার কি হবে 5/6 সমান সমান 25,000 বাই বক্স। তাহলে যদি আমি বক্সের মান বের করতে চাই, আমি একবার লিখে দেই, তোমরা লিখে নিবা, বুঝে নিবা। 25,000 ইন্টু 6/5, তাহলে 5 একে 5, 5,000-এ 25,000। তাহলে আমার বক্স সমান সমান কি হচ্ছে? বক্স সমান সমান কি হচ্ছে আমার 30,000 টাকা। তাহলে 30,000 টাকা কার টাকা? আমার দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা, ঠিক আছে? তাহলে যে দ্বিতীয়টার দাম আমি বের করে ফেললাম। আবার এখন মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, আর প্রথমটির দাম কত ছিল? প্রথমটির দাম কত ছিল? 25,000 টাকা। এটা যদি 5,000 টাকা বেড়ে যায় তাহলে কত হবে? 25,000 আর 5,000 যোগ করলে
25,000 যোগ 5,000 কত হবে আমার 30,000। তাহলে আমার প্রথমটার দাম 30,000 টাকা, 30,000 টাকা হয়ে গেছে। আমার দ্বিতীয়টার দাম কিন্তু বাড়ে নাই মূল্যবৃদ্ধির ফলে। তাহলে প্রথমটার দাম 30,000 টাকা, দ্বিতীয়টার দাম 30,000 টাকা। 30,000 = 30,000 কি অনুপাত? একক অনুপাত। সেটাই আমার অ্যান্সার। একক অনুপাত লিখে দিবা। 30,000 এটা হলো আমার একক অনুপাত। এটাই হলো আমার অ্যান্সার। শেষ। ওকে, পরের ম্যাথ। এই যে তোমাদের এটা সলিউশন করে দেওয়া আছে। দুটি বইয়ের দাম 80 টাকা এবং দামের অনুপাত 3:5 হলে প্রথম বইটির দাম কত? বলো কত? 30 টাকা। এর আগে করছি না? আগের ম্যাথ রিপিট হয়ে গেছে, সেম ম্যাথ। 30 টাকা। দুটি সংখ্যার অনুপাত 2:5 হলে প্রথম সংখ্যাটি যদি 10 হয় দ্বিতীয় সংখ্যাটি কত? 2:5। 2:5 হলে প্রথম সংখ্যাটি যদি 10 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? 25 হবে। কিভাবে পারলাম? 2:5 সমান কি 10 বক্সের মান বের করবা, তাইলেই হয়ে যাবে। পরেরটা দেখো, এটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2021 রিসেন্টলি আসছে। নিতু ও রিদির বর্তমান বয়সের অনুপাত 3:4 এবং রিদি ও মিতুর বর্তমান বয়সের অনুপাত 5:3। মিতুর বর্তমান বয়স 18 বছর হলে 5 বছর পূর্বে নিতু ও রিদির বয়সের অনুপাত কত ছিল? আচ্ছা, এখানে আমার নিতু ও রিদির বর্তমান বয়সের অনুপাত 3:4, রিদি ও মিতুর বর্তমান বয়সের অনুপাত 5:3। আচ্ছা, মিতুর বয়স দেওয়া আছে, তাহলে মিতুর বয়স দেওয়া আছে যে মিতু ও রিদি। মিতু কিন্তু আমার ওই জায়গায় নাই, প্রথম জায়গায় কিন্তু আমার মিতু নাই, দ্বিতীয় জায়গায় মিতু ও রিদি আছে। তো মিতু ও রিদির বয়সের অনুপাত কত? 5:3। এখানে মিতুর বর্তমান বয়স 18, তাহলে মিতুর বয়স যদি 18 হয় তাহলে রিদি ও মিতুর অনুপাত কত? এটা কি পরের স্লাইডে করে দেওয়া আছে অ্যান্সার? তো দেখি, দাঁড়াও, করে দেওয়া আছে। তাহলে আমি তোমাদের করাই দিচ্ছি। 5:3, এটা কি রিদি ও মিতু। তো মিতুরটা আমার কত দেওয়া আছে? 18 বছর। তাহলে 18 বছর যদি হয় তাহলে আমি রিদিরটা জানি না, রিদিরটা তাহলে জানি না আমি, তাহলে বক্স ইজ টু 18। তাহলে এটাকে যদি আমি সলভ করি, বা 5/3 সমান কি আসবে? বক্স বাই 18। তাহলে বা এখান থেকে যদি আমি বক্সের মান বের করি, আমি এক লাইনে করে দিলাম, আমরা বুঝে নিও। 18 × 5/3, তাহলে 3 একে 3 আর 3 5 18। তাহলে বা কি আসে? বক্স সমান 25 বছর। অতএব রিদির বয়স, কত? রিদির বয়স হলো 25 বছর। আচ্ছা, রিদির বয়স এখন 25 বছর। এখন তাহলে আমাকে কি চাইছে? যে 5 বছর পূর্বে নিতু ও রিদির বয়স কত ছিল? এই যে রিদির বয়স আমি 25 বছর পাইলাম, দেখো এই যে রিদির বয়স যে আমি 25 বছর পাইলাম, এই 25 বছরটাকে আমাকে ওই যে প্রথম অনুপাত 3:4 অনুপাত, এই অনুপাতে দিয়ে আমার নিতুর বয়সটা বের করতে হবে। নিতুর বয়স যখন আমি পেয়ে যাব, তাহলে আমার যে বয়সটা আসবে এর থেকে দুইজনের থেকে 5 বছর বিয়োগ করে দিব, বিয়োগ করে আমার যে বয়সটা আসবে সেটার অনুপাত করব। দেখো, আমি প্রথমে রিদির বয়স কত হইল? ও সরি, দেখো, এই যে কি ভুল করলাম, এটা কি ভুলের কাতারে পড়ে? দেখো, সরি, ভেরি সরি। 3 একে 3, 3 6 18। তাহলে আমি এটাকে, আমার রিদির বয়স কত আসতেছে? আমার রিদির বয়স আসতেছে আমার 30 বছর। 30 বছর, তাহলে রিদি হচ্ছে আমার 30 বছর। ওকে, তাহলে এই যে দেখো পরের স্লাইডে রিদির বয়স কত আসছে? 30 বছর। তাহলে আমার নিতু ও রিদির বর্তমান বয়সের অনুপাত 3:4, তাহলে 3/4 থেকে আমি ওই সেম বক্স ধরে আমি নিতুর বয়স বের করবো। নিতুর বয়স আসবে 45/2 বছর। তাহলে 45/2 আর এই 30 বছর, দুটো থেকে আমি 5 করে বছর বিয়োগ করে দিব, তাহলে এটা আসবে 35/2 বছর আর ওরা আসবে 25 বছর। তাহলে 35/2 আর 25-এর অনুপাত আমি করে দিব। এখন আমার এখানে কি আছে? 25-এর নিচে আমার একটা 1 আছে না মনে? তাহলে 2 আর 1-এর অনুপাত কত?
সরি লসাগু কত 2, তাহলে 35/2 গুণ 2 হলো 35, আর 25 গুণ 2 হলো 50, তাহলে এটাই আমার অনুপাত। তারপর আমি জাস্ট সরলীকরণ করে দিছি, শেষ। পরে ম্যাথ দেখছো ক্যারেট কলেজে কীরকম টাইপের ম্যাথ আসে? হ্যাঁ, ক্যারেট কলেজে কিন্তু তোমাদের যে যা পড়ছো সেটাকেই মনে করো যে 1 ডিগ্রি বাড়াই দিবে আর কি, ঠিক আছে? তোমার কাছে মনে হবে হ্যাঁ এই ম্যাথটা কীভাবে করবো, কিন্তু দেখো তো এই যে আগের ম্যাথটা যেটা করলাম সেম কাজটা আমার 2বার করা লাগছে, যে একজনের বয়সকে বক্স ধরে আরেকজনের বয়স আমি বের করছি, শেষ। তাহলে এই কাজটাই তোমার বারবার আসবে, ঠিক আছে? তাহলে ক্যারেট কলেজের জন্য ভয় পেয়ে কোনো লাভ নেই, এই ম্যাথগুলো ভালোভাবে করবা, তাহলে দেখবে যে ক্যারেট কলেজ প্রিপারেশন তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের টপিক হলো শতকরা। শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে, অর্থাৎ মানে প্রতি 100-র মধ্যে কত, ঠিক আছে? এখানে যে এক্সাম্পল দেওয়া আছে সেটা দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি। মনে করো তুমি তোমার পরীক্ষায় 100-র মধ্যে 90 নাম্বার পাইছো, তাহলে তুমি কি বলো যে আমি 90 নাম্বার বলতে পারো যে তুমি 100-র মধ্যে 90 পেয়েছো। আবার তুমি এটাকে অন্যভাবেও বলতে পারো যে আমি মোট নম্বরের 90/100% পেয়েছি, 100 অংশ পেয়েছি, ঠিক আছে? এটা আমরা আস্তে আস্তে আগাইতে থাকলে তুমি বুঝতে পারবা। দেখো তো এটা কি সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশের লবকে 100 দ্বারা গুণ করে গুণফলকে 1/100 দ্বারা গুণ করতে হয়। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, জাস্ট তোমাদের এখান থেকে একটা জিনিসই জানা লাগবে যে 1/100 1/100 এই জিনিসটা মানে হইল পার্সেন্টেজ, অর্থাৎ শতাংশ। এই যে এই সাইনটা, আবার বলতেছি, এই যে এই সাইনটা আছে, ঠিক আছে, এই সাইনটা মানে হইল 1/100 দ্বারা গুণ, ঠিক আছে? এটা বুঝতে পারছো? এটা বুঝলে আমরা দেখো চলো এখন ম্যাথে চলে যাই, ম্যাথে গেলেই বুঝতে পারবো বাকিটা। আমাদের কি বলছে 3/4 এই ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। তুমি যেখানে যা শিখছো সেটা তুমি রাখতে পারো, কিন্তু আমি তোমাকে একদম সহজ, সবচেয়ে সহজ একটা নিয়ম শেখাবো, এটা জাস্ট খালি মাথায় ঢুকাই ফেলো, ঠিক আছে? 3/4 এখানে আমার নিয়মে কি করবা, জাস্ট খালি উপরে আর নিচে 100 দ্বারা গুণ করবা। চলো করি আমরা, উপরে আর নিচে আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে আমার লব আর হর দুইটাকে আমি ইন্টু 100, নিচেও 4 ইন্টু 100 দ্বারা আমি খালি গুণ করে দিব, শেষ। ম্যাথ আমার এখানেই শেষ হয়ে যাবে। একটু আগে স্লাইডে আমরা কি দেখছিলাম, যে আমার শতাংশ সমান কি, পার্সেন্ট সমান কি, শতকরা মানে কি, পার্সেন্ট এটা মানে কি 1/100। তাহলে আমার এইখানে যে নিচে যে 100টা আছে, 100টাকে আমরা পরের লাইনে সরাই ফেলবো। 3 ইন্টু 100/4 গুণ 1/100, বুঝতে পারছো? এই যে সরাই ফেললাম, তাহলে 1/100 সমান কি, পার্সেন্টেজ একটু আগে শিখছি আমরা, 3 ইন্টু 100/4%, শেষ। এখন খালি কাটাকাটি করো, 4 একে 4, 4 25-এ 100, তাহলে 3 গুণ 25 সমান কত, 75, আর এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট, তাহলে আমার উত্তর হলো 75%, শেষ। এই ম্যাথ শেষ। তাহলে এই ম্যাথ আমরা জাস্ট কি করলাম, উপরে আর নিচে 100 দ্বারা গুণ করছি, নিচের 100টাকে সরাই আমি পার্সেন্টেজ বানাই ফেলছি। তাহলে উপরের 100 যেটা ছিল আর নিচে যা ছিল সেটাকে আমি জাস্ট খালি কাটাকাটি করে যা আসছে তাই আমার উত্তর, শেষ। তারপরেরটা করি আমরা, 4/5কে শতকরা প্রকাশ করতে কি হলে কি করব, সেম ম্যাথ, খালি আমরা উপরে আর নিচে 100 দিয়ে গুণ করব, 4 ইন্টু 100, 5 ইন্টু 100। তুমি যখন আস্তে আস্তে পেরে যাবা তখন তুমি শর্টকাটে করে ফেলতে পারবা। তাহলে নিচের 100টা কি আমি পার্সেন্টেজ বানাই ফেলি, তাহলে আমার কি থাকবে 4 ইন্টু 100/5%। তাহলে আমি যদি কাটাকাটি করি, 5 একে 5, 5 20-এ 100, তাহলে আমার উপরে কি আসতেছে 80 আর নিচে আসতেছে 1% সমান এটাকে আমি বলতে পারি কি 80%, শেষ। এটাই আমার উত্তর। পরের স্লাইডে অ্যান্সার করে দেওয়া আছে, ওকে। এখন দেখো শতকরা প্রকাশ করা, আমি একটু আগে তোমাদেরকে আজকে ক্লাসের শুরুর দিকে একটা ম্যাথে বলছি যে যখনই তুমি একটা মিশ্র ভগ্নাংশ দেখবা তখনই তোমার প্রথম কাজ হবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে কনভার্ট করে ফেলা। তাহলে মিশ্র ভগ্নাংশটাকে যদি অপকৃত ভগ্নাংশে আমি কনভার্ট করি তাহলে আমার কি আসবে, 2/25/6। এটাকে যদি আমি অপকৃততে কনভার্ট করতে তাহলে নিচে আসবে আমার 25, উপরে আসবে কি আমার 56। এখন আমি কি করব, খালি 100 দিয়ে উপরে আর নিচে আমি গুণ করে দিব। নিচের যে 100টা আছে সেটাকে আমি এখন কি করব, 56 ইন্টু 100/25, নিচের 100টাকে আমি
পার্সেন্টেজ বানায় ফেলবো। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি 25 একে 25 আর 25 4 100, তাহলে 56 গুণ 4 কত হবে? 224%। অনেকের একটা ভুল ধারণা আছে যে 100-র উপরে মনে হয় পার্সেন্ট হইতে পারে, এটা ভুল। তোমার 100-র উপরেও পার্সেন্ট হইতে পারে। তুমি 100-র উপরেও পার্সেন্ট যদি উত্তর আসে, তোমার একটা ভুল মনে করার কোনো কারণ নেই, 100-র উপরে পার্সেন্ট হইতে পারে। ওকে, তো পরেরটা 0.65%। এটাকে শতাংশে প্রকাশ করতে হবে। 0.65 যখন থাকবে, 0.65, আমরা কি জানি বলো তো? এই যে এখানে যে একটা দশমিক আছে, দশমিকের জন্য আমি নিচে একটা 1 দিতে পারবো, আর দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে আমি ততগুলা শূন্য বসাবো। তাহলে কি আমার 65/100, এটা কি আমার অনুপাতে আমি ভাঙলাম? আচ্ছা, মানে অনুপাতে ভাঙলাম, হ্যাঁ। এখন আমি কি করবো? উপর আর নিচে 100 দিয়ে গুণ করব। নিচে যে 100 ছিল সেই 100 থাকবে, আর একটা 100 কি হবে? এখানে পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে এই 100 আর এই 100 কাটাকাটি, তাহলে আমার উত্তর কি আসতেছে? 65%। সেটাই অ্যান্সার। সহজ ম্যাথ না? খুবই সহজ ম্যাথ। ওকে, বুঝতে পারছো? পরেরটা এবার হলো 2.5, 2.50। 2.50কে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করতে চাই, উপরে কি আসবে আমার? 250, আর নিচে আমার দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2টা ঘর, তাহলে আমার 2টা শূন্য। আমি উপরে আর নিচে 100 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার কি আসতেছে? 250 গুণ 100, নিচে আসতেছে 100%। নিচের 100টা যেটা ছিল আরেকটা পার্সেন্ট বানিয়ে দিলাম। ওকে, তাহলে আমার উপরে আর নিচে 100 আর 100 কাটাকাটি, তাহলে আমার আসতেছে 250%। শেষ, এটাই ম্যাথ। 250%। এখানে আমার 100-র উপরে অ্যান্সার আসলো, কোনো সমস্যা নেই, আসতেই পারে। পরের ম্যাথ 3:10। 3:10কে আমরা কীভাবে ভাঙতে পারি বলো তো? 3:10, আমার প্রথমে যে পূর্ব রাশি সেটা আমার লব, আর উত্তর রাশি হলো আমার হর। তাহলে 3:10 হলো 3/10, তাহলে 3 × 100/10 × 100। তাহলে আমার এর কী হবে? 3 × 100, আর নিচে যে 10 আছে 10 থাকবে, আর 100টা আমার পার্সেন্ট হয়ে যাবে। তাহলে আমি যদি এখন কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি, তাহলে 3 × 10 = 30%। শেষ, এটাই অ্যান্সার। ওকে, পরেরটা 12:25। এটা করে নিবা, হোমওয়ার্ক, সেম ম্যাথ, কোনো মানে আলাদা কিছুই না, জাস্ট ফুল সেম অ্যান্সার করেও দেওয়া আছে। ওকে, তারপর 15%। একটু আগে আমরা কি করলাম? একটু আগের টাইপে যেটা করছি আমরা, এটা কিন্তু নতুন টাইপ। একটু আগের টাইপগুলোতে আমরা যেটা করছি, আমরা ভগ্নাংশ বা কিছু একটা দেওয়া থাকতো, ভগ্নাংশ দেওয়া থাকতো, অনুপাত দেওয়া থাকতো, এগুলোকে আমরা শতকরায় প্রকাশ করতাম। এখন শতকরায় দেওয়া আছে, সেটাকে আমরা অনুপাতে প্রকাশ করব। 15%, 15%। এই পার্সেন্ট সাইনটা কি একটু আগে আমি তোমাকে বলছি যে পার্সেন্ট মানেই হইল 1/100 দ্বারা গুণ, 1/100 দ্বারা গুণ। তাহলে 15%, 15% মানে কি? 15%, এটা মানে কি? যে 15কে আমি 1/100 দ্বারা গুণ করলাম। তাহলে 15কে যদি 1/100 দ্বারা গুণ করি, তাহলে এখানে 5 দিয়ে কাটাকাটি হবে 3, আর এটা হবে 20। তাহলে আমার উত্তর কি আসছে? 3/20। এটাই আমার অ্যান্সার। শেষ, এটা আমার কি পেলাম? অনুপাত। অনুপাতে যদি আমি বলি, তাহলে অনুপাত হলো আমার এটা 3:20, ভগ্নাংশ হলো 3/20, অনুপাত হলো 3:20। আর যদি দশমিক নিতে চাই, তাহলে দশমিক আসবে 0.15। শেষ, এটাই আমার অ্যান্সার। এই দেখো, তোমরা কিন্তু 100টা স্লাইড শেষ করে ফেলছো, 100টা স্লাইড শেষ করে ফেলছো, আর জাস্ট কয়েকটা স্লাইড আছে আমাদের, তারপরই শেষ। এখন আবার সেই মিশ্র ভগ্নাংশে, মিশ্র একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেটার একটা পার্সেন্টেজ বা শতকরা দেওয়া আছে, সেটাকে আমার অনুপাতে ভাঙতে হবে। তাহলে 8 সমস্ত 1/10%, এটা কি হবে? নিচে হবে 10, উপরে হবে 81 × 1/100। তাহলে এটা আমার কি হবে? 81/1000 আসছে। এটা যদি আমি দশমিকে প্রকাশ করি, তাহলে কি আসবে? 0.081। এটাই আমার অ্যান্সার। শেষ, শেষ ম্যাথ। এটার অ্যান্সার অবশ্য দেওয়া আছে পরেরটায়। তারপরেরটায় যাই আমরা। 45%। করবা হোমওয়ার্ক।
45%কে 1/100 দ্বারা গুণ করবা 45কে, তাহলে যা আসে সেটাই অ্যান্সার। তারপরেরটা 12 সমস্ত 1/2%, এটাও হোমওয়ার্ক। তুমি এখন বলতে পারো স্যার আপনি তো সব ম্যাথ খালি হোমওয়ার্কই দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এই হোমওয়ার্ক দেওয়ার একমাত্র কারণ আমি তোমাকে ফার্স্টে কয়েকটা ম্যাথ করাই দিছি, এগুলো একদম সেম টাইপের ম্যাথ। এগুলো তুমি যদি বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করো তুমি ভিডিওটা পজ করো, এখন পজ করে তুমি আগে প্র্যাকটিস করে নাও। তুমি এই ম্যাথটা একবার নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমার আস্তে আস্তে মানে তুমি ক্লাসগুলো করবা, ক্লাসের সাথে ম্যাথগুলো করবা, এরপর খালি বইটা খুলবা, দেখবা যে বইয়ের এই মাথা থেকে মাথা যত ম্যাথ আছে সবই তুমি পারো, ঠিক আছে। ওইটা ফিলিংসটাই অন্যরকম। ওকে, পরে এটাও হোমওয়ার্ক, এটা মোস্ট প্রবাবলি অ্যান্সার দেওয়া আছে, দেখি তো, হ্যাঁ অ্যান্সার দেওয়া আছে। তারপরেরটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025, একদম একদম রিসেন্ট ম্যাথ। 9 সমস্ত 4/1কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 9 সমস্ত 4/1%, তাহলে এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে নিই তাহলে নিচে আসবে 4, উপরে আসবে 37 ইন্টু 1/100। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি হবে, উপরে থাকবে আমার 37 আর নিচে থাকবে 400, শেষ। দেখি তো এটা অ্যান্সার আমার দাও না, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। পরে নতুন টাইপের ম্যাথ, এটা হইলো মনে করো 125-এর 5% কত। মনে করো তুমি 100-র মধ্যে 90 পাইছো, তুমি কত পাইছো, 100-র মধ্যে 90% পাইছো, মানে 90% মার্ক পাইছো তুমি টোটাল। সেমভাবে তাহলে 125-এর, তাহলে 100-র 90% কত সেটাকে আমি বের করতে পারতেছি যে 90 হয়, তাহলে 125-এর 5% কত, এটাকে আমরা কীভাবে বের করবো। 125% মানে কি, পার্সেন্ট মানে কি 1/100 দ্বারা গুণ, 125 এর 5% মানে কি 1/100 দ্বারা গুণ। তাহলে আমি কি লিখব, 125 এর 5 গুণ 1/100, তাহলে 5 একে 5, 5 20-এ 100। তাহলে আবার যদি এখানে আমি কাটাকাটি করি তাহলে 5 4-এ 20, 5 25-এ 125, তাহলে আমার এটা কি আসতেছে 25/4। এটাকে যদি আমার মিশ্র ভগ্নাংশে নিই তাহলে কত আসবে আমার, 6 সমস্ত 4/1। তাহলে 125-এ 5% কত, 6 সমস্ত 4/1। ওকে, পরেরটা 6 কেজি চালের 6% কত, 6 কেজি চালের 6% কত। তাহলে 6 কেজি চালের 6% মানে কি 6/100, মানে 1/100 দিয়ে আমি গুণ করলাম, তাহলে যদি কাটাকাটি করি এটা আসবে 3, এটা আসবে আমার 50। আবার যদি আমি কাটাকাটি করি এটা আসবে 3, এটা আসবে আমার 25। আর কাটাকাটি করা যায়, যতক্ষণ যায় না ততক্ষণ করবো না। তাহলে আমার 3/25 কেজি, তাহলে আমার 6 কেজির 6% কত, 3/25 কেজি। তারপর 200 সেন্টিমিটারের 40% কত, সেম ম্যাথ, এটা হোমওয়ার্ক। 200 সেন্টিমিটারের 40% কত, বাসায় করবা। 200 সেন্টিমিটারের 40% কত, এটা বাসায় করবা। ওকে, পরেরটা এই যে অ্যান্সার দেওয়া আছে। এখন আমার কি, এখন আমার এমসিকিউ। তাহলে 800 নম্বরের মধ্যে 80% কত, তাহলে 800 এর 80% মানে কি 80/100, তাহলে 0 0 0 0 কাটা 8 ইন্টু 80 কত, 640। 640 আছে অপশনে, 640 আছে, 640, এই তো। তাহলে আমার ডি নাম্বার হলো আমার অ্যান্সার। পরেরটা 1 মিটারে 40% কত সেন্টিমিটার, 1 মিটারে 40% কত সেন্টিমিটার, তাহলে কি আমাকে মিটারকে আগে সেন্টিমিটারে নিয়ে নিতে হবে। তাহলে মিটারকে আগে আমি সেন্টিমিটারে নিই, মিটারকে আগে আমি সেন্টিমিটারে নিই, তাহলে 1 মিটার সমান সমান কত 100 সেন্টিমিটার। এর 40% কত, 40/100, তাহলে 100 আর 100 কাটাকাটি, তাহলে আমার কত আসতেছে, শুধু 40 সেন্টিমিটার থাকতেছে, 40 সেন্টিমিটার থাকতেছে। তাহলে এটা আমার উত্তর কি হবে, উত্তর হবে 40 সেন্টিমিটার। শেষ, বুঝতে পারছো। পরেরটা 500 এর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2020, 500 এর 1/5% কত। সহজ ম্যাথ, তোমার খালি ক্যাডেট কলেজে খালি এতক্ষণ তুমি করছো 40% কত, 20% কত, খালি 1/5 বানাই দিচ্ছে, এইটাই ম্যাথ। দেখো তাহলে 500 এর
1/5% মানে কি 1/100 দ্বারা গুণ, তাহলে 5 একে 5 আর 5 একশোতে কত 100, তাহলে 100 একে 100 আর 100 একে 100, তাহলে আমার কত আসছে 500 এর 1/5% কত 1, এটাই উত্তর, শেষ। এক না? ওকে, পরেরটা। একটি স্কুলে শিক্ষার্থী সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্রীর সংখ্যা 40% হলে ছাত্রীর সংখ্যাটা আমি আগে বের করি। আমার ছাত্রী কত হবে? ছাত্রী হবে কত 500 এর 40% মানে কি 40/100, তাহলে 100 একে 100, 100 5-এ 500, তাহলে 5 × 40 কত হবে 200, তাহলে আমার ছাত্রীর সংখ্যা কত 200, তাহলে ছাত্র কত হবে? যদি মোট স্টুডেন্ট হয় আমার 500, তাহলে 500 থেকে আমি যদি 200 বিয়োগ করে দিই তাহলে আমার কত থাকবে 300, তাহলে 300ই হলো আমার ছাত্রীর সংখ্যা, ছাত্র সংখ্যা, শেষ। পরীক্ষাটা কীভাবে করবো পরের পেজে দেওয়া আছে, 300 জন। ওকে, পরের ম্যাথ। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, কত পার্সেন্ট উপস্থিত ছিল? আগের মতো আমাকে আগের ম্যাথে কী ছিল যে টোটাল সংখ্যা দেওয়া ছিল ছাত্রছাত্রীর, খালি ছাত্রী পার্সেন্টেজটা বলা ছিল, সেখান থেকে আমার ছাত্র বের করতে হয়েছে। এখানেও আমার টোটাল কতজন শিক্ষার্থী বলা আছে, তার মধ্যে কত পার্সেন্ট অনুপস্থিত ছিল সেটা বলা আছে, তাহলে উপস্থিত কত ছিল সেটা আমি বের করবো। পরের পেজে অ্যান্সার দেওয়া আছে, এটা হোমওয়ার্ক। পরের পেজে যেটা আছে অ্যান্সার দেওয়া আছে। ওকে, এখন আমার নতুন টাইপ 20 টাকার 80 টাকা শতকরা কত? এখানে মাথায় রাখবা আমি এখানে কার সাপেক্ষে করতেছি, এই 20 টাকাটা আমি বের করতেছি, এটা কার সাপেক্ষে করতেছি 80 টাকার সাপেক্ষে করতেছি না, তাহলে আমার 80 টাকার সাপেক্ষে 20 টাকা কত আমি বের করতেছি। এই টাইপের ম্যাথে মনে রাখবো আমি যার সাপেক্ষে করব তাকে আমি ভগ্নাংশের নিচে পাঠিয়ে দিব, আর যাকে করব তাকে উপরে রাখবো। তাহলে এখানে আমি কার সাপেক্ষে করতেছি 80 এর সাপেক্ষে করতেছি, তাহলে 80 কই যাবে নিচে, তাহলে আমার কি আসবে 20/80, এটা হলো আমার ভগ্নাংশ। তাহলে 20/80 যদি আমার ভগ্নাংশ হয় তাহলে আমার পরে কি হবে, ভগ্নাংশকে আমি পার্সেন্টেজে প্রকাশ করতে পারবো না, 20 × 100/80%, নিচের 100% হয়ে গেছে। তাহলে কাটাকাটি করো, 0 0 কাটা, 8 হবে এখানে 4, এখানে হবে 5, আর এখানে হবে 1, এখানে হবে 5, তাহলে আমার উপরে কি আসতেছে 25 5, তাহলে আমার উপরে আসতেছে 5 × 5 25, আর এখানে পার্সেন্ট ছিল, পার্সেন্ট নিচে ছিল 1, শেষ। তার মানে আমার 80 টাকা 20 টাকার কত শতাংশ 25%, শেষ, এটাই অ্যান্সার। পরেরটা 75 টাকা 120 টাকার শতকরা কত? তাহলে আমি কার সাপেক্ষে বের করতেছি 120, তাহলে 120 এর সাপেক্ষে বের করলে 120 যাবে নিচে, আর 75কে বের করতে হলে 75 যাবে উপরে, তাহলে আমার কি হবে এখন 75 × 100, নিচে আসবে আমার 120, আর এটা হবে পার্সেন্ট। ওকে, তাহলে আমি এখন যদি কাটাকাটি করি 0 0 কাটাকাটি, 2 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে হয় 5, আবার এটা কাটাকাটি করা যাবে 3 দিয়ে কাটলে হয় 2, এটা হবে কত 25, এখন আর কাটাকাটি করা যায় না, তাহলে আমার উপরে কি আসতেছে 125 আর নিচে আসতেছে 2, তাহলে 125/2, এটা হলো আমার অ্যান্সার। বুঝছি, শেষ। এটা যদি আমার অ্যান্সার দেওয়া ছিল 125/2 অ্যান্সার দেওয়া আছে, একেবারে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে নিব, শেষ। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে শতকরা সে কত নম্বর পাইছে 900-র মধ্যে, মানে 900 সাপেক্ষে পাইছে, 900 সাপেক্ষে কত পাইছে 600 পাইছে, তাহলে আমার 600 যাবে উপরে, 900 যাবে নিচে, পার্সেন্টেজ বের করবে, এটা তোমাদের কাজ। ওকে, এরপর তারপর মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত কত? মোট নম্বর কত 900 আর প্রাপ্ত নম্বর কত 600, দুটার অনুপাত করবা, এটা অ্যান্সার তোমাদের পরের স্লাইডে দেওয়া আছে। এই যে 2/3 অংশ, তারপর 2/3 শতকরায় প্রকাশ করছি আমরা, শতকরায় প্রকাশ করার পর এটা আসছিল আমার পার্সেন্টেজ, আর অনুপাতের উত্তর আমি 2 সাইডে 300 দিয়ে ভাগ করে দিয়েছি। ওকে, পরের ম্যাথ। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায়
ক্রয় করলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, সে শতকরা কত টাকা কমিশন পেল? প্রথমে আমাকে আগে বের করতে হবে যে কমিশন পাইছে। বইয়ের গায়ে লেখা ছিল 120 টাকা, সে কিনছে 84 টাকা, তাহলে সে কিছু টাকা কম দিয়ে কিনছে না? সে যেটা কম দিয়ে কিনছে সেটাই তার কমিশন। আচ্ছা, তাহলে বইয়ের যদি মূল্য কাভারে মূল্য লেখা থাকে 120 টাকা, সে যদি কিনে 84 টাকায়, তাহলে সে কত টাকা কমিশন পেল? আগে আমি কমিশনটা বের করি। কমিশনটা কত হবে আমার? 120 মাইনাস 84 টাকা, তাহলে 120 মাইনাস 84 কত হয়? 36 টাকা। তাহলে 36 টাকা সে কি পাইল? কমিশন। তাহলে 36 টাকা যদি সে কমিশন পেয়ে থাকে, 36 টাকা 120 টাকার কত শতাংশ, এটাই আমি এখন বের করব। এটা পরের পেজে দেওয়া আছে যে 36 টাকা সে কমিশন পাইছে। দেখো 36 টাকা সে কমিশন পাইছে, তাহলে 36/120, এটা কি 36/120 হলে আমার ভগ্নাংশ, এটাকে আমি কত টাকা কত শতাংশ কমিশন পাইছে সেটা বের করব। উপরে নিচে 100 দ্বারা গুণ করছি, নিচের 100কে পার্সেন্টেজ বানাই দিছি, তাহলে আমার উত্তর আসে 30%। শেষ। বুঝতে পারছো? সহজ ম্যাথ কিন্তু খুবই। আচ্ছা, পরেরটা শোয়েবের, দেখি এটা। ওকে, শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেন। প্রতিদিনের টিফিনের বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? কত টাকা দেয়? 20 টাকা। আর মূল বেতন কত? 200 টাকা। তাহলে আমার 200 সাপেক্ষে 20 টাকা কত, এটা বের করতে বলছে। তার মানে 200 যাবে নিচে আর 20 যাবে উপরে। উপরের 100 দিয়ে গুণ করব আর নিচের 100কে পার্সেন্টেজ বানিয়ে দিব। তাহলে আমার কি আসতেছে? 100 একে 100 আর এখানে নিয়ে আসে 2, 2 একে 2 আর উপরে আসতেছে 10। তাহলে আমার 10/1 থাকতেছে, যেটাকে আমি মূলত 10ই বলতে পারি, 10%। তাহলে আমার তার প্রতিদিন টিফিনের বাবদ খরচ মাসিক বেতনের কত শতাংশ? 10%। শেষ। এর অ্যান্সার এই যে দেওয়া আছে। ওকে, এখন আমাদের 2.3 শুরু হবে। 2.3-এ কি আছে? ঐকিক নিয়ম। তোমরা কি ঐকিক নিয়ম আগে করছো? প্রবাবলি তোমাদের 5-এ করছো বলে আমার মনে পড়তেছে না। এটা হলো তোমাদের ঐকিক নিয়মের মানে শুরু। আচ্ছা ঠিক আছে, ঐকিক নিয়মটা আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করি। ঐকিক শব্দটি এসেছে একক শব্দ থেকে। একটি জিনিসের দাম, ওজন, পরিমাপ ইত্যাদি নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন ও পরিমাপ নির্ণয় করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলে। মানে কি আমি বলি, দেখো ঘাবড়ানোর কিছু নেই। তোমার কাছে দেওয়া বলা আছে যে 6টি কলার দাম হলো তোমার 20 টাকা। এখন 6টি কলার দাম যে 20 টাকা, এখান থেকে তোমাকে বের করতে হবে যে বললো যে তাহলে 8টি কলার দাম কত। তাহলে 6টি কলার দাম যদি 20 টাকা হয়, তাহলে তুমি 6টি কলার দাম 20 টাকা থেকে তুমি একটি কলার দাম বের করতে পারবে। একটি কলার দাম কত? 20/6। হ্যাঁ, একটি কলার দাম যদি বের করতে পারো, তাহলে তুমি তারপর 8টি কলার দাম বের করতে পারবে না। একটি কলার দাম যদি 20 টাকা, 6টি কলার দাম যদি 20 টাকা হয়, একটি কলার দাম কত, তারপরে আমি 8টি কলার দাম কত সেটা বের করতে পারবো। এই জিনিসটা হলো ঐকিক নিয়ম, আর কিচ্ছু না। এটা আমাদের এইসব ডেফিনেশন দিয়ে আমরা শিখতে পারবো না কিছু। আমরা আস্তে আস্তে ম্যাথে যাই, ম্যাথে গেলেই ইজিলি পুরোটা শিখে ফেলতে পারবো। আচ্ছা চলো শুরু করি। ঐকিক নিয়মের কতিপয় নীতি। এই নীতিগুলা অনেক বড় বড় নীতি দেওয়া আছে, এগুলো আমাদের আপাতত দেখা লাগবে না। আমরা ম্যাথ করতে গিয়ে নীতিগুলো শিখবো। তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু পড়ে নিতে পারো, ঠিক আছে? আমরা নীতিগুলা করতে করতে শিখবো। আচ্ছা, প্রথম ম্যাথ। কোনো দুর্গে 100 জন সৈন্যের 70 দিনের খাদ্য আছে। একজন সৈন্যের কত দিনের খাদ্য আছে? 1000 জনের 70 দিনের খাবার আছে। তাহলে 1000 জন সৈন্যের 1000 জনের কয় দিনের খাবার আছে? 70 দিনের খাদ্য আছে, তাই না? 1000 জনের যদি 70 দিনের খাদ্য থাকে, তাহলে একজনের কত আছে বলো তো? যখন আমি কোনো বড় সংখ্যা থেকে যদি আমি একেরটা বের করবো, তাহলে বড় সংখ্যাটা আমি ওই সাইডে গিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে, এটা ঐকিক নিয়মের একটা নিয়ম। তাহলে 1000-এর সাপেক্ষে যদি আমি একেরটা বের করি, তাহলে 70 না, দেখো একটু কমন সেন্স খাটাও, ওইভাবে না। 1000 জনের যদি 70 দিনের খাবার থাকে, 1000 জনের যদি 70 দিনের খাবার থাকে, মনে করো যে 100 কেজি চাল আছে, 100 কেজি চাল 1000 জন 70 দিন খাইতে পারবে। তাহলে একজন কত দিন খাইতে পারবে? কম না বেশি? অবশ্যই অনেক বেশি দিন খাইতে পারবে সে। যখনই বেশি দিনের হিসাব হবে, তখনই সেটা গুণ হয়ে যাবে। তাহলে 70 গুণ
1000 দিনের খাদ্য আছে। তাহলে 70 গুণ 1000 কত? 70,000। মানে 70,000 দিনের খাদ্য আছে, এত খাবার, তাই না? বুঝতে পারছো এই ম্যাথটা? দেখো এখানে জাস্ট খালি কমন সেন্স খাটাইছি আমি। তুমি ভাগ বা গুণ কি করবে এটা কমন সেন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? 1000 জনের তুমি যদি গদবাদা নিয়মগুলা, এই যে দেখো 2 স্লাইড 1 স্লাইড আগে ছিল, এই নিয়মগুলো যদি তোমার পড়তে মনে চায় করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি তোমাকে একদম রিয়েল লাইফে তুমি কিভাবে বুঝে বুঝে করবা, এই নিয়মগুলো আমি আমার লাইফে কোনোদিন পড়ি নাই, ঠিক আছে? কিন্তু তোমাদের দেখলাম বইয়ে দেওয়া আছে, এই জন্য আমি স্লাইডে ইনক্লুড করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের মেইন কাজ হলো যে আমি যেভাবে বুঝাই দিব এই বুঝে বুঝে তুমি করতে পারো সলভগুলো, তখন তোমার কাছে ম্যাথগুলো করতে মজা লাগবে। আর তুমি যখন গদবাদা মুখস্থ করে যাবে তখন তোমার কাছে ম্যাথগুলো ভালো লাগবে না করতে। ওকে, পরের ম্যাথের আগে এখানে দেখো এই যে অ্যান্সার দেওয়া 70,000 দিন। পরের ম্যাথটা দেখো কি বলছে, একটি সেতু নির্মাণ করতে 300 জন শ্রমিকের 45 দিন লাগে। 15 দিনে সেতুটি নির্মাণ করতে, কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, তোমাদের এগুলো পরের স্লাইডে অ্যান্সার দেওয়া আছে, এই জন্য আমি তোমাকে শর্টে করে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবো, ঐকিক নিয়মে আমি যেই জিনিসটার মান বের করতে চাচ্ছি সেটাকে আমি সবসময় হাতের ডানে রাখবো। মনে করো এই যে আগের ম্যাথটা দেখো তো, 1000 জনের 70 দিনের খাদ্য আছে। আমি কি চাইলে লিখতে পারতাম না 70 দিনের খাদ্য আছে 1000 জনের জন্য? লিখতে পারতাম না। আমি 70টাকে কেন ডান সাইডে রাখছি? কারণ আমার দিন বের করতে বলছে, এখানে কত দিন, আমার দিন চাইছে। আমার যেহেতু দিন চাইছে এই জন্য আমি দিনটাকে ডান সাইডে রাখছি। আমি যেটাকে বের করবো সেটাকে আমি ঐকিক নিয়মে ডান সাইডে রাখতে হবে, এটা হলো নিয়ম। ওকে, দেখো পরেরটা কি বলছে, আমার একটি সেতু নির্মাণ করতে 300 জন শ্রমিকের 45 দিন সময় লাগে। 15 দিনে সেতুটি নির্মাণ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? মানে এখানে আমার শ্রমিকের হিসাবটা চাইছে, তাহলে আমি এখন শ্রমিকটা কোন সাইডে রাখবো? ডান সাইডে রাখবো। 300 জন শ্রমিকের যদি 45 দিন লাগে, 300 জন শ্রমিকের আমি ডট ডট দিয়ে গেলাম, তুমি বুঝে নিবা যে আমি এখানে কি বলছি। 300 জন শ্রমিকের, আচ্ছা লিখে দিই, দেখো পরে তোমরা না বুঝলে আবার সমস্যা। দেখো 300 জন শ্রমিকের 300 জন শ্রমিকের কত দিন লাগে? দেখো আমি কিন্তু 300 জন শ্রমিক বের করতেছি আগে। 300 জন শ্রমিক কিন্তু আমার লাগবে না। আমার কি লাগবে? আমার লাগবে হলো শ্রমিকের সংখ্যা। তাই আমি 300 জন শ্রমিক এটা আমি লাস্টে রাখবো ডান সাইডে। আগে আমি দিব যে 45 দিনে কি কে করতে পারে। তাহলে 45 দিনে কাজ শেষ করতে পারে। 45 দিনে কাজ শেষ করতে পারে কতজন শ্রমিক? 300 জন শ্রমিক না? 300 জন। আচ্ছা 45 দিন যদি 300 জন শ্রমিকের লাগে, তাহলে তুমি সে কাজটা যদি একদিনে করতে চাই, আমাকে শ্রমিক বেশি লাগবে না কম লাগবে? বলো বলো বলো। মনে করো আমার একটা কাজ আমার করতে 10 জনের 3 দিন সময় লাগে। 10 জনের যে 3 দিন সময় লাগে, তাহলে একদিনে করতে গেলে কি আমার 10 জন পারবে? আর বেশি লাগবে না? হ্যাঁ, তাহলে 10 একদিনে কাজ শেষ করতে পারে 300 ইন্টু 45 জন শ্রমিক। 300 ইন্টু 45 জন। ওকে, তাহলে আমার কত দিনের কথা বলছে? 15 দিন। তাহলে একদিনে যা লাগবে, একদিনে যতজন শ্রমিক লাগবে, 15 দিনে তার চেয়ে কম লাগবে। যখন কম লাগবে তখন আমি ভাগ করে দিব। তাহলে 15 জন শ্রমিকে শেষ করতে পারে 300 ইন্টু 45 ভাগ 15। ঠিক আছে, 300 ইন্টু 45 ভাগ 15। তাহলে আমি যদি কাটাকাটি করি, 15 একে 15, 15 3 45, তাহলে আমার লাগতেছে কতজন শ্রমিক? 900 জন শ্রমিক। আচ্ছা দেখো তো এখানে আমার অতিরিক্ত কতজন লাগতেছে? আমার কয়জন শ্রমিক ছিল? 300 জন আগেই ছিল না? 300 জন শ্রমিক আমার আগেই ছিল, আমার লাগতেছে 900 জন শ্রমিক। তাহলে আমার অতিরিক্ত কত লাগতেছে? অতিরিক্তটা বের করার জন্য অতিরিক্তটা বের করার জন্য কি আমি 900 মাইনাস 600 সরি 300 করে দিলেই হবে। 300 করে দিলে কত আসতেছে আমার? 600। তাহলে আমার 600 জন শ্রমিক অতিরিক্ত লাগতেছে। এটা কিভাবে লিখবা পরীক্ষার খাতায়? এই যে সুন্দরভাবে একদম সাজিয়ে দেওয়া আছে, পরীক্ষাতে এইভাবে লিখবা। ওকে, তারপরেরটা এটা কি আমাদের এমসিকিউ। 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? 5 কেজি চালের দাম কত হবে? দেখো 8
আমার কি বের করতে হবে? টাকা বের করতে হবে। টাকা বের করতে হলে আমি টাকা কোন সাইডে রাখবো? ডান সাইডে রাখবো। তাহলে 8 কেজির যদি দাম আমার 168 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত আমি শর্টকাটে এখানে বোঝানোর জন্য লিখতেছি। এভাবে কিন্তু পরীক্ষাতে লেখা যাবে না দাগ দিয়ে। 168 ডিভাইডেড 8। এখানে আমি ভাগ কেন করলাম? কারণ 8 কেজির দাম যেটা হবে আমার 1 কেজির দাম অবশ্যই কম হবে। আবার তাহলে 5 কেজির দাম কত হবে? 1 কেজির দাম যা হবে 5 কেজির দাম তার থেকে বেশি হবে। তাহলে আমি করে দিব গুণ বাই 8 গেল। তাহলে 8 একে 8 আর 8 21 168। তাহলে আমার কত আসতেছে? 105 টাকা। দেখি তো আমার উত্তরে কি 105 টাকা আছে? অবশ্যই আছে 105 টাকা। তাহলে আমার অ্যান্সার। ওকে, পরেরটা দেখি তো তোমাদের কয়টা স্লাইড আছে। শেষ, একদম শেষ, শেষের দিকে আছি আমরা। আর কয়েকটা স্লাইড আছে, জাস্ট দ্রুত শেষ করে ফেলবো। চলো সবাই আমার সাথে একটা বড় নিঃশ্বাস নাও। নিঃশ্বাস নিয়ে আমরা এখন একটা শেষ করে ফেলবো। ওকে, আর যদি তোমাদের কিছু রেস্ট লাগে তাহলে তোমরা একটু রেস্ট নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই, ভিডিওটা পজ করে। একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে সময় লাগে 1 মিনিট। তাহলে 8টি বিড়ালের 8টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? এটা একটা কমন সেন্সের ম্যাথ। বলো, একটা বিড়াল একটা ইঁদুর ধরছে 1 মিনিটে। তাহলে 8টা বিড়াল 8টা ইঁদুর ধরবে কত মিনিটে? কমন সেন্স, 1 মিনিট। কেউ 8 মিনিট বলো না, কিন্তু 8 মিনিট বলো না, কিন্তু 8টা বিড়াল আলাদা করে ধরতেছে না। একসাথে 8টা বিড়ালকে আমি ছেড়ে দিছি, 8টা ইঁদুরকে ছেড়ে দিছি। প্রত্যেকটা বিড়াল 1 মিনিটে একটা করে ইঁদুর ধরতে পারে। তাহলে সবগুলা বিড়াল কি 1 মিনিটে ধরে ফেলবে না একটা ইঁদুরকে, 8টা ইঁদুরকে? ঠিক আছে, তাহলে দেখো তো এটাকে যদি করি ম্যাথের আকারে করি, দেখি তো এটা তোমাদের দেখো। একটি বিড়ালে একটি ইঁদুর ধরতে সময় লাগে 8 মিনিট। তাহলে একটি বিড়াল একটি ইঁদুর ধরতে সময় লাগে কত? 1 মিনিট। তাহলে 8টা বিড়ালের একটা ইঁদুর ধরতে কি সময় আরো কম লাগবে না? 1/8 মিনিট। তাহলে 8টা বিড়ালের 8টা ইঁদুর ধরতে আবার সময় বেশি লাগবে। তাহলে 1 × 8/8 মিনিট। তাহলে 8 আর 8 কাটাকাটি, এটা হলে ম্যাথমেটিক্যালি প্রুফ করে ফেললাম, কিন্তু তুমি এটা কমন সেন্স দিয়ে করতে পারো। আমার উত্তর কত? 1 মিনিট। ঠিক আছে, এটা তুমি চাইলে কমন সেন্স দিয়ে করে ফেলতে পারো, কিন্তু আমি এটা কি দিয়ে করলাম? ম্যাথ দিয়ে করে দিলাম। ঠিক আছে, ওকে, পরের ম্যাথ। 4 জন বালক ও 10 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারলে ওই কাজ 2 জন বালক 5 জন পুরুষ কত দিনে করতে পারে? তাহলে আমি ধরলাম যে 4 কি বলছে? 4 জন বালক 10 জন পুরুষ, পুরুষের কাজ করতে কয় দিন লাগে? 20 দিন। তাহলে 2 জন বালক, আগে আমি একজনের সাপেক্ষে বের করব, ঠিক আছে? তাহলে একজন বালক আর 10 জন পুরুষের সেই কাজটা করতে কতদিন সময় লাগবে? বেশি সময় লাগবে না? তাহলে 20 × 4 দিন, 20 × 4 দিন। তাহলে আবার একজন বালকের একজন পুরুষের করতে সময় আরও বেশি লাগবে, 20 × 4 × 10 দিন। ওকে, তাহলে এখন 2 জন বালক আর 5 জন পুরুষের কত সময় লাগবে? 2 জন বালক আর 5 জন পুরুষের সময় করতে অনেক সময় কম সময় লাগবে না? তাহলে কম সময় লাগলে আমি কি করব? ভাগ করে দিব। তাহলে 20 × 4 × 10 ভাগ 2 × 5। তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে 20 × 2 কত হয়? 40, 40 × 2 80। তাহলে আমার 80 দিন লাগতেছে। 80 দিন কি আমার অপশনে আছে? অপশনে আছে। তাহলে আমার উত্তর কি হবে? 80 দিন। বুঝতে পারছো ম্যাথটা? ওকে, পরের ম্যাথ। একটি খাসি, আচ্ছা, একটি খাসি 50 টাকা লাভে বিক্রয় করা হলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 150 টাকা। ওকে, বিক্রয় মূল্য 150 টাকা হলে ক্রয় মূল্য কত? 200 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 2:3।
ওকে, কীভাবে আমরা বের করবো? চলো, আমি তোমার কাছ থেকে একটা কলম কিনলাম 10 টাকা দিয়ে। আমি যদি সেটাকে আরেকজনের কাছে 100 টাকা দিয়ে কিনলাম কলমটা, সেটা যদি আরেকজনের কাছে আমি 10% লাভে বিক্রি করে দিতে চাই, আমি কত টাকায় বিক্রি করবো? 110 টাকা, 10 টাকা বেশিতে। ঠিক আছে, এখানেও জিনিসটা সেম। এই যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত? 150 টাকা। তাহলে আমার এটা ঠিক। আবার বিক্রয় মূল্য যদি 300 টাকা হয়, তাহলে আমার ক্রয় মূল্য 200 টাকা, এটাও ঠিক। এটা আমি ম্যাথমেটিক্যালি একটু পরে দেখাচ্ছি। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 2:3, এটাও ঠিক। তাহলে আমি এটা এখানে অ্যান্সার করে দেওয়া আছে। যদি 50% লাভে 50% লাভে বিক্রয় মূল্য হবে 150 টাকা, তাহলে আবার বিক্রয় মূল্য যদি 150 টাকা হয়, এরপরেরটা আমি ঐকিক নিয়মে করব। বিক্রয় মূল্য 150 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত, 300 টাকা হলে কত? এই যে আমার 200 টাকা, আমার এখানে বলে দেওয়া আছে 200 টাকা, এটা বের করলাম। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এতক্ষণ আমি বের করছি, এটা যদি অনুপাত আমি বের করি তাহলে 2:3, তাহলে আমার সবগুলো অ্যান্সারই কারেক্ট। এত বড় এমসিকিউ তোমাদের আসবে না, জাস্ট খালি প্র্যাকটিসের জন্য দেখে। ঠিক আছে, ওকে। পরেরটা কি বলছে? একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? ওকে, তাহলে আমি কি বের করব? কত টাকা বিনিয়োগ, এখানে বিনিয়োগ কোনটা? 9,000 টাকা। তাহলে 9,000 টাকা বিনিয়োগ, আমার বিনিয়োগ বের করলে বিনিয়োগটাকে আমার ডান সাইডে রাখতে হবে। তাহলে আমার যদি 450 টাকা লাভ হয় কখন? 450 টাকা লাভ হয় কত দিয়ে? 9,000 টাকা বিনিয়োগ করলে। আমি কিন্তু ডট ডট দিয়ে যাচ্ছি, তোমার এরকম দাগ দিয়ে, তুমি কিন্তু পরীক্ষা এরকম দাগ দিতে পারবে না। তোমাদের পরের স্লাইডে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে কীভাবে লিখতে হয় সেগুলো দেখে নিবা। ঠিক আছে, কারণ আমি যদি তোমাকে পুরোটা লিখে দিচ্ছি, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদের ক্লাসটা করতে অনেক বোরিং লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হয় কত টাকা বিনিয়োগ করলে? 9,000। যদি 450 টাকা বিনিয়োগ করলে, 450 টাকা লাভ হবে কখন? 9,000 টাকা বিনিয়োগ করলে। তাহলে 1 টাকা লাভ হওয়ার জন্য কম টাকা বিনিয়োগ করতে হবে। 9,000 ভাগ 450 টাকা, তাহলে আমাকে প্রতিদিন লাভ করতে হবে কত? 600 টাকা। তাহলে 600 টাকা যদি আমি লাভ করতে যাই, তাহলে আমার সেটাকে গুণ করে দিতে হবে। 9,000 গুণ 600 ভাগ 450, তাহলে 0 0 কাটা, এটা হবে 4, এটা হবে 3, আবার 3 একে 3, আর 3 3,000-এ 9,000, তাহলে আমার আসতেছে হলো 12,000 টাকা। তাহলে আমার 12,000 টাকা যদি আমি বিনিয়োগ করি, 12,000 টাকা বিনিয়োগ করলে আমি দৈনিক 600 টাকা লাভ পাবো। দেখো ম্যাথটা কীভাবে করবা, সুন্দর করে দেওয়া আছে, এইভাবে করতে হবে। ওকে, তারপরে ম্যাথ। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? এই যে দেখো, এই ম্যাথ একটু আগে করছি, একটু আগে করলাম, একটু আগে। এই যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এটা সেতু নির্মাণ ছিল, এটা এখন হলো বাঁধ নির্মাণ। তাহলে চলো আমরা বাঁধ নির্মাণ করে ফেলি। 350 জন শ্রমিকের 25 দিন লাগে। আমার কি অতিরিক্ত শ্রমিকের হিসাবটা চাইছে আমার। শ্রমিকের হিসাব রাখলে শ্রমিককে আমার ডান সাইডে রাখতে হবে। তাহলে 25 দিনে আমার লাগে কতজন শ্রমিক? 360 জন। তাহলে আমার একদিনে লাগে কতজন শ্রমিক? 360 ইন্টু 25 জন। তাহলে আমার কত দিনে শেষ করতে হবে? 18 দিনে শেষ করতে হলে আমার কতজন লাগবে? 360 ইন্টু 25/18। তাহলে আমি যদি কাটাকাটি করি, 18 একে 18, 18 20-এ 360, তাহলে 20 ইন্টু 25 সমান 500 জন শ্রমিক লাগবে। তাহলে 500 জনই কি আমার অ্যান্সার? না, আমাকে বলছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আমার আগে ছিল কতজন শ্রমিক? 360 জন। তাহলে 500 থেকে আমার অতিরিক্ত চাইছে না, তাহলে অতিরিক্তটা আমি বের করবো। যে 500 থেকে আমার ছিল কতজন? 360 জন, এটাকে বিয়োগ করে দিলে আমার কত আসবে? 140 জন। তাহলে 140 জন শ্রমিকে কাজটি শেষ করতে হবে, অতিরিক্ত শ্রমিক লাগবে আর কি। ওকে, দেখো এরপরের স্লাইডে সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, 140 জন। ওকে, তারপরে ম্যাথ। একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? একটু
একটু অন্য টাইপের ম্যাথ, ঠিক আছে? এই টাইপের ম্যাথ আসার কথা না, বাট আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো, সে যদি প্রতিদিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে সে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে? তাহলে একদিনে সে কতটুকু করতেছে? 10 কিলোমিটার। তাহলে সে 6 দিনে কত করবে? অবশ্যই বেশি করবে। 1 × 6 = 10 × 6 = 60 কিলোমিটার পথ অতিক্রম করতেছে। আচ্ছা, এবং তার গতিবেগ কত বলো তো? গতিবেগ বের করার জন্য আমরা কি করি? এই ফর্মুলাটা মনে আছে? আচ্ছা, ফর্মুলা লাগবে না, আমরা ঐকিক নিয়মে করি। যেহেতু তোমাদের ঐকিক নিয়মের চ্যাপ্টার, আমরা ঐকিক নিয়মে করব, ঠিক আছে? দেখো, সে যদি 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ যায়, 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ যায়, তাহলে 1 ঘন্টায় সে কত গেছে? এটাই তার গতিবেগ না? তাহলে 1 ঘন্টায় সে কত যাবে? 10/5 কিলোমিটার। তাহলে 10/2 কিলোমিটার, সরি, 10/2 কিলোমিটার। উত্তর হবে আমার 5 কিলোমিটার। তাহলে আমার গতিবেগ কত আসতেছে? সে 1 ঘন্টায় কত কিলোমিটার গেছে, এটাই তার গতিবেগ। গতিবেগ আসতেছে তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এভাবে লিখতে হবে। ওকে, আমার গতিবেগ কত আসতেছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝছি? দেখো, এটা সুন্দরভাবে অ্যান্সার করে দেওয়া আছে। সে যদি একদিনে 10 কিলোমিটার যায়, 6 দিন অতিক্রম করে, 10 × 6 60 কিলোমিটার। আবার 2 ঘন্টায় সে যদি যায় 10 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় 10/2 5 কিলোমিটার। তাহলে 6 দিনে যায় 60 কিলোমিটার, এবং তার গতিবেগ হলো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, পরে ম্যাম, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালকে একটি কাজ করতে 21 দিনে করতে পারে। তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালকে কত দিনে করতে পারবে? একদম খুবই সুন্দর আর ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো, 2 জন পুরুষ আর 3 জন বালকের সমান কাজ করতে পারে। তাহলে কি 2 জন পুরুষ, তাহলে আমি এভাবে দিতে পারি না? যে আমি কিন্তু জাস্ট শর্টকাটে লিখে দিচ্ছি, তুমি পরের পেজ থেকে দেখে নিবা কীভাবে লিখবা। 2 পুরুষ সমান 3 জন বালক। 2 জন পুরুষ সমান 3 জন বালক না? তাহলে আমার এখন প্রথমে এখানে দেখো, যখন ঐকিক নিয়মে আমি ম্যাথ করবো, আমার সবচেয়ে সুবিধা হবে কখন? যখন আমি পুরুষ আর মানে বালক যারা আছে সবগুলোকে আমি এক হিসাবে নিয়ে আসবো। ঠিক আছে? এক হিসাবে নিয়ে আসলে আমার কাজটা করতে খুবই সুবিধা হবে। তাহলে 2 জন পুরুষ যদি 3 জন বালকের সমান কাজ করে, তাহলে একজন পুরুষ কতজনের সমান কাজ করে? একজন পুরুষ অনেক কম, তাহলে 3/2 জন বালকের সমান কাজ করে। তাহলে 4 জন পুরুষ, আমার প্রথমে আছে 4 জন পুরুষের কথা। তাহলে 4 জন পুরুষ কতজনের সমান কাজ করে? 3 × 4/2 জন। তাহলে 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে 3 × 2 = 6 জন। তাহলে 4 জন পুরুষ 6 জন বালকের সমান কাজ করে। আচ্ছা, তাহলে 4 জন পুরুষ আর 10 জন বালক, 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে তাহলে কি হয়? 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে, কি আমি এটা বলতে পারি? 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে, 4 জন পুরুষ সমান কত? বালক 6 জন বালক। তাহলে 6 আর আমার ছিল কতজন বালক? তাহলে 10, তাহলে টোটাল 16 জন বালক। 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে আমার 16 জন বালক হইল। আচ্ছা, আবার এই স্লাইডটা যদি আমি কপি করে নেই, দেখো, তাহলে এখন 4 জন পুরুষ, হ্যাঁ, একটু আগে আমি কি করলাম? 4 জন পুরুষের, তাহলে এখন আমার 6 জনেরটা বের করতে হবে। তাহলে 6 জন পুরুষ কয়জন বালকের কাজ করতে পারে? 3 × 6/2, 2 × 1 = 2 আর 2 × 3 = 6। তাহলে 3 × 3 হলো 9 জন। ওকে, 9 জন। আচ্ছা, তাহলে আমার 6 জন পুরুষ আর 15 জন বালক মিলে আমার 9 জন, মানে 6 জন পুরুষ হলো 9 জন বালকের কাজ করতে পারে। তাহলে 15 জন বালক আর 9 জন বালক, এদের আমি যোগ করতে পারি না চাইলে আগেরটার মতো? তাহলে 6 জন পুরুষ আর 15 জন বালক মিলে কয়জনের কাজ করতে পারে আমার? 9 +
16 সমান সমান 15 সমান সমান আমার কত 24 জন বালক, 24 জন বালক। ঠিক আছে, আমি তবে সবগুলোকে বালকে কনভার্ট করে নিলাম। এখন দেখো, এখন আমার আসল ম্যাথ আসবে। এখন আমার আসল ম্যাথ, আমি এই হিসাবগুলো এখন মুছে দিলাম। ওকে, এখন দেখো তাহলে আমার 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে কত হয়েছিল? 16 জন। তাহলে 16 জন বালক আমার 21 দিনে কাজ করতে পারে। তাহলে 16 বালক কয় দিনে কাজ করতে পারে? 21 দিনে। তাহলে আমার একজন বালক কয় দিনে কাজ করতে পারে? বেশি সময় লাগবে আমার, 21 গুণ 16 দিনে। ঠিক আছে, তাহলে আমার এখন কয়জন বালকের কাজ করতে হবে? 24 জন। তাহলে 24 জন বালক কয় দিনে করতে পারে? 21 গুণ 16 ভাগ 24। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাবো? 8 দিয়ে কাটলাম, এখানে পাবো 3 আর এখানে পাবো 2, আবার এখানে 1 আর এখানে 7। তাহলে 7 গুণ 2 কত? 14 দিন। তাহলে আমার 6 জন পুরুষ আর 15 জন বালক মিলে 14 দিনের কাজটি করতে পারে। এটা সলিউশনটা সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই যে 2 পেজের সলিউশন, 14 দিনে করতে পারে। এই যে আমার উত্তর। ওকে, বুঝছো ম্যাথটা? না বুঝলে এক কাজ করো, না বুঝলে একটু তুমি ভিডিওটাকে আবার রিওয়াইন্ড নাও, পিছিয়ে নিয়ে আবার দেখে আসো। ঠিক আছে, না বুঝে আগায়ও না। ওকে, এই তো আমরা একদম লাস্টে চলে আসি, আমাদের লাস্ট ম্যাথ। আসো, লাস্ট ম্যাথ। এটা একটা সৃজনশীল। কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তাদের একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। আচ্ছা দেখো, ক নাম্বার আমার কি বলছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে? একদিনে কতটুকু কাজ করতে পারবে একত্রে? না, হ্যাঁ একত্রে, হ্যাঁ। দেখো তাইলে একত্রে বলে দিছে, তার মানে কি আমি আগে বের করবো যে আলিফ আর খালিদ, আলিফ যেহেতু 20 দিনে একটা কাজ করতে পারে, তাহলে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটাকে আমি বের করবো। আবার খালিদ 30 দিনে একটা কাজ করতে পারে, তাহলেও একদিনে কতটুকু কাজ করতে পারে সেটাকে আমি বের করবো। ঠিক আছে, তাহলে দুইজনের যে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা বের করার পর যদি আমি যোগ করে দিই তাহলেই হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখানে যে আমার আলিফ 20 দিনে করতে পারে সম্পূর্ণ এক অংশ কাজ, তাহলে একদিনে করতে পারে কত? 1/20 অংশ, 1/20 অংশ। ঠিক আছে, আবার খালিদ 30 দিনে করতে পারে এক অংশ, তাহলে একদিনে করতে পারে 1/30 অংশ। ওকে, সুন্দর করে দিই, হ্যাঁ। তাহলে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু করতে পারে? দুজনের খালি যোগ করে দিব, 1/20 যোগ 1/30, তাহলে আমার কত আসবে উত্তর? 5/60 অথবা 1/12 অংশ। এটাই আমার উত্তর। এই ম্যাথটা করে নিবা। ওকে, তারপরে খ নাম্বার কি বলছে? কাজটি কতদিনে শেষ হয়েছিল? কাজটি আগে দেখো, আমার আলিফ আর খালিদ একসাথে কতদিন কাজ করছে? একসাথে ওরা 3 দিন কাজ করছে। 3 দিন কাজ করার পরে আলিফ চলে গেছে। আলিফ চলে গেলে তো বাকি কাজ খালিদ করছে না। তাহলে আগে আমি বের করবো যে ওদের একদিনে কতটুকু অংশ করতে পারে সেটা আমি জানি। তাহলে আমি 3 দিনে কতটুকু করতে পারছি সেটা আগে বের করবো। করার পরে 3 দিনে যতটুকু কাজ করতে পারছে সেইটুকু কাজ আমি মোট কাজ থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমার যতটুকু কাজ বাকি আছে সেই কাজটুকু খালিদ একা করছে, তাহলে খালিদের কতদিন লাগছে আমি সেটা বের করবো। কারণ আলিফ আর খালিদের কিন্তু শক্তি সামর্থ্য এক না। আলিফের একটু বেশি, কারণ সে 20 দিনের কাজ শেষ করে ফেলতে পারতেছে। আবার খালিদের একটু কম, কারণ সে 30 দিনের কাজ শেষ করতে পারতেছে। এখন যদি আলিফ আর খালিদ একসাথে কাজ শেষ করে কয়েকদিন কাজ করে তারপর চলে যায়, তাহলে খালিদের যে সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে ওর কাজ করতেছে একা। তাহলে সেই ম্যাথের জন্য আমি কীভাবে করবো? প্রথমে আমি ক হতে কি পাইছি যে একদিনে ওরা কাজ করতে পারে 1/12 অংশ, তাহলে 3 দিনে কাজ করতে পারে কত? 3 দিনে কাজ করতে পারবে আমার 1/4 অংশ। তাহলে অবশিষ্ট কাজ করতে আমার মোট কাজ হলো 1 অংশ, তাহলে 1 থেকে 1/4 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার 3/4 অংশ যেটা থাকে সেটা হলো আমার অবশিষ্ট কাজ। অবশিষ্ট কাজ খালিদ কে করছে? খালিদ একা করছে। তাহলে খালিদের শক্তি সামর্থ্য কতটুকু এটা আমরা আগে জানছি না? খালিদ 1/30 অংশ কাজ করতে পারে একদিনে। খালিদ 1/30 অংশ কাজ করতে পারে একদিনে। খালিদ 1/30 অংশ যদি একদিনে করতে পারে, তাহলে 1/30 একদিনে করতে পারে, তাহলে 1 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? 30/1, মানে 1/30 ছিল, তখন 30/1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে পরের লাইনে
3 বাই অংশ, তাহলে এক অংশ কাজ করতেও 30 দিন সময় লাগে, এটা আমরা আগেই জানি। এই যে দেখো, খালি 30 দিনে এক অংশ কাজ করতে পারে, এটা আমরা আগেই পাইছি। তাহলে 30 দিনে যদি এক অংশ কাজ করতে পারে, তাহলে 3/4 অংশ কাজ করতে কত দিনে পারে? 30 গুণ 3/4 অংশ, তাহলে 45/2 দিনে। তাহলে এখন মোট সময় আমার কি চাইছে দেখো তো, কাজটি মোট কত দিন লাগছিল, কত দিনে শেষ হয়েছে। তাহলে ওরা দুইজন মিলে একসাথে কি 3 দিন কাজ করছে না? তাহলে 3 দিনটাও আমার যোগ করতে হবে, আর খালিদ যতদিনে ও নিজে কাজটা শেষ করছে ওটা যোগ করতে হবে। তাহলে 45/2 দিনে খালিদ শেষ করছে, আর ওরা দুইজন মিলে করছিল 3 দিনে। তাহলে এই দুটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে আসবে আমার 51/2 অথবা 25 সমস্ত 2/1 দিনে। তাহলে এটাই আমার অ্যান্সার, এতদিনে কাজটি শেষ হয়েছিল। ওকে, বুঝছো? ঠিক আছে। তাহলে যদি প্রত্যেককে, তো গ নাম্বার, যদি প্রত্যেককে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পূর্ণ করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। দেখো তো, আমার পুরা কাজটার মধ্যে 5/16 অংশ করতে কতদিন লাগে সেটা আমাকে বের করতে হবে। কারণ এখানে আমার আলিফের দৈনিক মজুরি কত? 500 টাকা, খালিদের কত? 400 টাকা। তাহলে আমার সেই অনুযায়ী বের করতে হবে। তাহলে আলিফ এক অংশ কাজ করতে পারে কত দিনে? 20 দিনে। এটা আমি আগেই পাইছি। এই প্রথম লাইনটা লাগবে না, ঠিক আছে? প্রথম লাইনটা লাগবে না, দ্বিতীয় অংশ থেকে শুরু করো, দ্বিতীয় লাইন থেকে শুরু করো। এক অংশ কাজ করতে পারে 20 দিনে, তাহলে 5/16 অংশ কাজ করতে পারে কত? 20 গুণ 5/16 দিনে। তাহলে আমার 25/4 দিনে হইলো আমার আলিফ কাজটা শেষ করতে পারে, ঠিক আছে? তাহলে আলিফ যদি 5/4 দিনে কাজ শেষ করতে পারে, তাহলে আলিফের একদিনের মজুরি কত? আলিফের একদিনের মজুরি 500 টাকা। তাহলে 5/4 দিনের মজুরি কত হবে? 3125 টাকা। তাহলে 25/4 দিন সে কাজ করে 3125 টাকা মজুরি পায়। এখন তাহলে খালিদেরটা হিসাব করি আমরা সেমভাবে। খালিদ যদি এক অংশ করে 30 দিনে, তাহলে 5/16 অংশ করতে তার লাগে হলো 75/8 দিন। তাহলে একদিনের মজুরি, খালিদের একদিনের মজুরি যদি 400 টাকা হয়, তাহলে খালিদের কতদিন? 75/8 দিনের মজুরি কত? 3750 টাকা। তাহলে তাদের কি বের করতে বলছে? খালি অনুপাত বের করতে বলছে। 3150 3750-এর অনুপাত বের করে আমার কি আসে? 5/6 আসে। এটাই আমাদের উত্তর। এটা তোমাদের বইয়ের অনুশীলনীর পরে দেখবা যে কিছু প্র্যাকটিস প্রবলেম থাকে, সেই প্র্যাকটিস প্রবলেমের মধ্যে থেকে একটা সিকিউ এটা। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের কি শেষ? এর মাধ্যমে আমাদের শতকরা অনুপাতের যেই যত টাইপের ম্যাথ আছে, বিশেষ করে যত টাইপের ম্যাথ আছে, এই যে এখানে কয়টা স্লাইড আছে? 156। এই 156টা স্লাইড আমি তোমাকে করাই দিয়েছি। তার মানে তুমি 156টার মতো ম্যাথ করছো। তো এই ম্যাথগুলো করলে কি তোমার কিছু বাকি থাকে? তোমার কাছে কি মনে হচ্ছে তুমি অনেক, মানে মনে হচ্ছে এখন অনেক করে ফেলছো অনেক কম সময়ের মধ্যে? এটাই ম্যাথ, আসলে তুমি যখন বুঝবা তখন তোমার টাইম খুবই কম লাগবে। তো এখন তোমাদের কাজ হলো এই স্লাইড ধরে ধরে ম্যাথ যত যা আছে প্র্যাকটিস করবা। আর তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদেরও যা যা লাগবে মোটামুটি আমি স্লাইডেই করাই দিছি। তাছাড়া তোমাদের যত গাইডলাইন বা ধরো তোমাদের জন্য এই যে আমাদের অভিদত্ত তুষার ভাই তোমাদের জন্য অভিদত্ত তুষার স্কুল এই চ্যানেলটা খুলেছেন। এই চ্যানেলের মধ্যে তুমি যত ভিডিও লাগবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য হোক, তোমার ক্লাস 6, 7, 8-এর বার্ষিক পরীক্ষা বা যাই হোক বৃত্তি পরীক্ষার জন্য, এখানে সবগুলো এই চ্যানেলে তোমার আপলোড করে দেওয়া হবে। তোমরা দ্রুত এই চ্যানেলটা ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে নাও। এবং দেখো, আমি একটু দেখাই তোমাকে এই জায়গায় যে তোমার এখানে যে সবগুলোর প্লে লিস্ট দেওয়া আছে। শুধু খালি না, ক্লাস 6 না কিন্তু তোমাদের জন্য না, ক্লাস 7-এর আছে। দেখো এই যে ক্লাস 7 আছে, 8-এর ইংলিশ আছে, 6-এর তোমাদের যেটা করাচ্ছি তোমাদের এই ভিডিওটা এই প্লে লিস্টে আপলোড হয়ে যাবে। তারপর এই যে দেখো ক্লাস 6-এর ক্যাডেট ইংলিশ প্রিপারেশন ব্যাচ, তারপর ক্লাস 8, এখানে ক্লাস 8-এর ম্যাথ, এসএসসিরও জিনিসপাতি আছে। তার মানে এই চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, মোটামুটি তোমাদের সব মানে প্রিমিয়াম কন্টেন্ট, মোট কথা এরকম প্রিমিয়াম কন্টেন্ট ফ্রিতে ইউটিউবে আর কোথাও পাবা না। তাহলে তোমরা দ্রুত কী করবা? দ্রুত তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের সাথে থাকো, ঠিক আছে? তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা এই ক্লাসটা দ্বারা অনেক উপকৃত হবে। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।